আমাদের এই জগতে এমন কিছু ঘটনা ঘটে যায় যা সবসময় আমাদের সবাইকে ভালো থাকতে দেয় না। আজ আমার জীবনের তেমনই একটি ঘটনা আমি লিখে পাঠাচ্ছি এবং ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার স্ত্রী একজন মিডওয়াইফ, তার পোস্টিং মুন্সিগঞ্জ জেলায় কোনো একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি সিলেটে থাকি, পেশায় একজন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার। যখন আমার স্ত্রীর নতুন পোস্টিং হয় তখন আমাদের একমাত্র ছেলে, তার বয়স ছিল ৩ মাস। সেই ৩ মাসের ছেলেকে নিয়েই আমার স্ত্রী চাকরিতে যোগদান করেন এবং তার মাকে অর্থাৎ আমার শাশুড়িকে নিয়েই হাসপাতালের কোয়ার্টারে থাকেন। চাকরির সুবাদে আমি আমার বাড়িতেই থেকে যাই। আপনার হয়তো জানা আছে যে মিডওয়াইফদের মাসে কয়েকটা নাইট করতে হয়। ঘটনাটা তেমন একটা নাইটের। গত রোজার ঈদের ছুটিতে আমি মুন্সিগঞ্জ চলে যাই ত্রিপুত্রের সাথে ঈদ করার জন্য। আমি যেই দিন যাই, আমার শাশুড়ি হাসপাতালের কোয়ার্টার ছেড়ে তার বাড়িতে চলে যায়। সাধারণত আমার স্ত্রী নাইট ডিউটির সময় আমার শাশুড়িকে সঙ্গে নিয়ে যেত, কিন্তু উনি সেদিন উনি না থাকায় আমাকেই সঙ্গে যেতে হয়। যাওয়ার কারণ, কোনো রোগী যখন আসে তখন তাকে বাচ্চাটাকে রাখা লাগে, আর যখন কাজ থাকে না মিডওয়াইফের জন্য নির্ধারিত রুমেই বসে থাকে বা ঘুমিয়ে থাকে। আনুমানিক ২টা আমিও আমার ছেলের সাথে খেলা করছি। আমার কাজের মজাটা পড়েছে আমি মনে হয়। যাই হোক, ঠিক তখন একজন লেবার পেইন নিয়ে হাসপাতালে আসে। আমার স্ত্রীর কাজ হচ্ছে সেই রোগীর ডেলিভারি করা। আমার কাছে বাচ্চা রেখে আমার স্ত্রী তার কাছে চলে যায় এবং স্ত্রীর যাওয়ার পরেই বাচ্চাটা কান্নাকাটি শুরু করে। কোনোভাবেই বাচ্চা সামলাতে পারছিলাম না, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম। হাসপাতাল ঘরে ছিমছাম নীরবতা, কোথাও কোনো লোকজন নেই। হালকা শব্দ ভেসে আসছে, রোগীদের কাতরানোর আওয়াজ, বাইরের ল্যাম্পপোস্টের আলো আসছে করিডোরে। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে সেই আলোতে হাঁটছি আর শান্ত করার চেষ্টা করছি। হঠাৎ দেখি একটা সদ্য প্রসব হওয়া বাচ্চা হালকা গুগু শব্দ করে উল্টো দিক থেকে আসছে। তার নাড়ি ভুঁড়ি এখনো কাটা হয়নি, নাড়ি কাটা হয়নি। সে যেই দিক থেকে আসছে রক্ত ভেসে যাচ্ছে। এত রাতে এত ছোট বাচ্চা এখানে থাকা অসম্ভব। এইটা দেখেই আমার মনে হচ্ছিল আমার প্রাণ পাখি বোধহয় বের হয়ে যাবে। কেন জানি না তখন এত অশান্তি লাগছিল বলে বোঝাতে পারবো না। এক দৌড়ে রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম এবং দরুদ পড়া শুরু করে দিলাম। এবং চারিদিকে যখন আমি দেখি যে ছোট ছোট একজোড়া পা দেখা যাচ্ছে পায়চারি করতে রুমের চতুর্দিকে। একটু পরে দরজায় নক হতেই দৌড়ে দরজাটা খুলে দিলাম। ভাবলাম হয়তো আমার স্ত্রীকে খুঁজছে। দরজাটা খুলে আমি শক্ত হয়ে গেলাম। দরজায় একজন মহিলা রক্তে একটু পরে দরজাতে টকটক করে আওয়াজ হলো এবং আমি ভাবলাম যে আমার বউ নয়তো রোগীর কাছে কোনো একটা লোক এসছে। আমি দরজাটা খুলে দিলাম এবং শক্ত হয়ে গেলাম। দেখে একজন মহিলা, রক্তে লাল হয়ে গেছে তার শরীর, আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আমার বাচ্চাটাকে দেখেছেন? এপিক দিয়ে এসেছে। আমার বুঝতে বাকি রইল না মহিলাটি কোন বাচ্চার কথা বলছেন। আমি তখন কথা বলতে পারছি না, চিৎকার দিতে পারছি না, শুধু মনে হচ্ছে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ আমার বাচ্চাটাকে হেফাজত করো। মহিলা আবার হাসতে হাসতে শুরু বলল এবং হাঁটতে শুরু করলো এবং কোথায় যেন মিলিয়ে গেল। একটু পরে আমার স্ত্রী এলো এবং বলল যে ডেলিভারি করলাম সেই বাচ্চার মা দুজনেই মারা গেছে, কাউকে বাঁচানো যায়নি। আমি তখন আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা স্ত্রীকে বলতে যেও বলতে পারলাম না। কারণ প্রথমত আমার স্ত্রী ভয় পাবে, দ্বিতীয়ত আমি হয়তো আর না গেলেও হবে, কিন্তু আমার স্ত্রীকে যেতে হবে সেখানে প্রতিনিয়ত। কিন্তু সেই রাতের ঘটনা কেন ঘটলো সবকিছুই আমার কাছে আজকে অজানা হয়ে গেল। এই ছিল আমার ঘটনা। আমি যদি ভালো লাগে তাহলে পুরো শোনাবেন। এটাই ছিল ঘটনাটা এবং আমি এই ঘটনাটা পড়ে শোনাবো। কেন যেন মনে হচ্ছে আগে পড়েছে। আমি একটা ঘটনা আপনাদের কিছুক্ষণের মধ্যে শোনাবো। চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। জি ভাই, আমি রনি মিরপুর ১ থেকে। আজকে যে ঘটনাটি বলবো সেটি আমার এক বড় ভাই মাইনুল ভাইয়ের কাছ থেকে শোনা জি। এবং সে নিজেও এই ঘটনার সাথে জড়িত আর কি। ওকে। তারা যখন ঘটনাটি হচ্ছে তারা যখন এসএসসি পরীক্ষা দেয় তখন সে আর তার সাথে আরো ৩ জন বন্ধু তারা মিলেই করলো যে এসএসসি পরীক্ষা শেষ, এখন তো হাতে অনেক সময়, তারা তাবলিগে যাওয়ার চিন্তা ভাবনা করলো। ও যেই কথা সেই কাজ, তাদের এলাকার মুরব্বীদের সাথে তারা তাবলিগে যায়। খুব ভালোই চলছিল। প্রথম ৩টা মসজিদ পরে ৪ নম্বর যে মসজিদটা পড়লো সেটি হলো গাইবান্ধা জেলার একটা জায়গায়, গ্রামের দিকে জায়গায়। তারা গেল প্রথম দিন সকালে। সারাদিন খুব ভালোই কাটলো।
রাতে তারা যখন মানে এশার নামাজের পরে তারা যখন শুতে যাবে, তখন মানে মসজিদের ইমাম যিনি তাদের বলল যে মানে প্রথম কাতারটা মানে ফাঁকা রেখে তারপর শুইতে। এখানে বলে রাখা ভালো যে মসজিদটা অনেক আগের, মানে মসজিদটা অনেক পুরনো ছিল। জি। তারা কারণ জিজ্ঞেস করাতে মানে ইমাম বলল যে এখানে মানে প্রচলিত আছে দিনরা নামাজ পড়ে, এই জন্য মানে এরা এখানে যারা তাবলিকে আছে বা রাতে যদি কেউ থাকে প্রথম কাতার খালি রেখে তারপর শোয়, এরকম একটা। আচ্ছা। তো তারা মানে যেই কথা যেরকম বললো সেভাবেই প্রথম একটা কাতার খালি রেখে ফাঁকা রেখে তারপর তারা শুলো যে যার মতো। আর মাইনুল ভাই আর তারা যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের মনের মধ্যে মানে এইটা হলো যে আমরা আজকে রাত্রে দেখবো মানে কারা নামাজ পড়ে বা কি, এরকম একটা চিন্তা ভাবনা আসলো। হুম হুম। তারা মানে সজাগ থাকলো রাসেল ভাই, কিন্তু মানে তারা ক্লান্ত বিদায় সারাদিন জার্নি করে আসছে, তারপর ক্লান্ত বিদায় কখন যে ঘুমিয়ে গেছে তারাও জানে না। আচ্ছা। এখানে তাদের যে মানে জামাতের যে আমির ছিল, হুম হুম। উনি হলো রাতে ওয়াশরুমে বের হইতে, আর যেহেতু অনেক আমি আগেই বলছি যে অনেক পুরনো মসজিদ, সেহেতু মসজিদের সাথে মানে টয়লেটের কোনো ব্যবস্থা নেই, মসজিদ থেকে একটু দূরে। সে রাতে বেলা তার ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাওয়ার পরে সে মানে ওয়াশরুমের কাজ শেষ করে সে যখন মানে ইতে আসলো হাত মুখ ধোয়ার জন্য, এখানে আরেকটা বিষয় হলো মানে তার ওখানে যে পুকুরটা ছিল, পুকুরের দুইটা ঘাট ছিল। একটা মানে মসজিদমুখী ঘাট, মসজিদে সচরাচর সবাই উজু করে, আর একটা অপর সাইডে মানে ঠিক তার অপর সাইডে একটা ঘাট। সে মসজিদের ঘাটে বসে উজু করা যখন শুরু করলো, কিছুক্ষণ পরে দেখলো যে অপর দিক থেকে মানে তার মতো ছায়া, একদম মানে তার মতো দেখতে কে যেন একজন উজু করছে, এরকম একটা ছায়া দেখতে পেলো। মানে সে কিছুটা বিব্রত বোধ হলো যে মানে এরকম তো হওয়ার কথা না, বা আশেপাশে কেউ নাই, বা আমার আমার নিজের ছায়া আমি নিজে দেখতেছি এরকম। সে ভয়ে ভয়ে মানে দোয়া দুরূদ পড়ে উজু করে চলে গেল মসজিদে। সকালবেলা ফজরের নামাজের পরে সে আবার ইমামের কাছে জিজ্ঞেস করলো যে ভাই আমি রাতে ওয়াশরুমে বের হয়েছিলাম, তো আমার সাথে এরকম এরকম ঘটছে। এখন হুজুর বলল যে আমার এটা আগেই বলে রাখা উচিত ছিল আপনাদের, কিন্তু আমার এটা ভুল হয়েছে যে মানে এখানে রাতের বেলা উজু করতেছে অনেকেই এরকম দেখছে যে মানে সে উজু করতেছে অপর পাশে দেখতেছে যে তার মতো একটা ছায়া এরকম হুম। অনেকেই দেখতে। যাই হোক, সেদিনকার মতো সকালবেলা তো তারা তাবলিকের কাজ, মানুষকে দাওয়াত দেওয়া, সারাদিন দাওয়াতটা দিল। সারাদিনে কোনো তেমন কোনো প্রবলেম হয়নি, শুধু একটা প্রবলেম হয়েছিল যেটা মানে বারান্দায় তাদের যে আসবাবপত্র খাবারের বা এমনি যে আসবাবপত্র যেটা রেখে গেছিল ওটা একটু এলোমেলো। তো তারা মানে এটাকে খুব একটা বেশি এরকম নেয় না, মানে নর্মালি নেয় সাধারণত। আর মাইনুল ভাই আর তার ওই যে ফ্রেন্ডরা চিন্তা করলো যে আজকে রাতে তারা মানে জিন দেখবে, এরকম একটা চিন্তা ভাবনা করে আর সবাই যখন রাতে শুলো এশার নামাজের পরে তারা চুপি চুপি মসজিদ থেকে বের হইলো। অপর পাশে যে ঘাটের কথা বলা হয়েছিল, যে ঘাটে মানে সাধারণত কেউ যায় না বা ওই ওই ঘাটে ওরকম দেখা যায়, তারা সেখানে গেল। সেখানে যে মানে তেমন কিছুই একটা দেখলো না। কিছুক্ষণ পরে যেটা দেখলো একটা আগুনের দলার মতো মানে তাদের মাথার উপর দিয়ে গেল, এবং যে তাদের যে মসজিদটা ছিল মসজিদের ছাদের উপর পড়লো। তারাও সাথে সাথে মানে দৌড়ে যেয়ে মসজিদের ওখানে গেল। আর একটা বিষয় হলো যে অনেক আগের মসজিদ, একতলা মসজিদ ছিল, আর মসজিদ ওঠার মানে ছাদে ওঠার কোনো সিঁড়ি ছিল না। তাদের হাতে রাসেল ভাই একটাই উপায় ছিল যে মানে পাশের সাইডের গাছ দিয়ে তারা মসজিদে ছাদে উঠবে। যেই কথা সেই কাজ, তারা সেরকম ভাবে উঠলো, ছাদে উঠলো পাশের একটা গাছ বেয়ে মসজিদের ছাদে, কিন্তু তারা মানে কিছুই দেখলো না আর কি। আবার নাইমে আসলো, নাইমে আইসা যে যার মতো শুইলো। তাদের একটা বন্ধু মানে যার সাথে মেন আসল ঘটনাটা ঘটে, সে রাতের বেলা যখন ওয়াশরুমে বের হইতে সে ওই একই জিনিস দেখতেছে যে মানে একটা আগুনের দলার মতো মানে বাগানের দিকে পড়লো। সে ওয়াশরুমে না গিয়ে দৌড়ে বাগানের দিকে গেল, বাগানের দিকে যেখানে মানে আলোটা পড়ছে সেখানে মানে করলো, মানে খোঁজাখুঁজি করলো বা চারপাশে তাকালো, কিন্তু কিছুই দেখলো না। ঘটনাটা হচ্ছে রাসেল ভাই খেয়ে যখন মানে পিছনের দিকে তাকালো, দেখতে পেল যে সাদা আলখেল্লা করে একটা লোক তার দিক তাকিয়ে খিলখিল করে হাসতেছে। মানে ঘটনাটি দেখার পর সে ওখানেই চাঁচল্যুত হয়ে যায়। সকালবেলা তারা যখন মানে ফজরের আজান যখন হয় তখন মানে তারা যখন উঠে নামাজের জন্য, উঠে মানে তার বন্ধুটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই খোঁজাখুঁজির পর মানে অনেক খোঁজাখুঁজির পর তাকে এক পর্যায়ে বাগানের ভিতর পেল। আচ্ছা, তাকে যখন নিয়ে এলো রাসেল ভাই, তার গায়ে প্রচন্ড পরিমাণ জ্বর, আর সে অজ্ঞান অবস্থায় পায়। ছুড়া টুড়া পরে পানি পড়া দিয়ে তাকে কোনো মতে হুঁশ ফেরানো গেল, কিন্তু জ্বর তার কম ছিল না কোনো মতে। তখন তারাই চিন্তা করলো যে তাকে মানে শহরে একটু যে ভালো হসপিটালে মানে ডাক্তার দেখানোর জন্য তারা গেল। এবং মানে যত সময় যাচ্ছিল রাসেল ভাই মানে জ্বর অতই মানে বেড়ে চলছিল, মানে কমানোরই নেই। এক পর্যায়ে ডাক্তার এরপর পরীক্ষা টরীক্ষা করার পর ডাক্তারে বলল যে তাকে বাড়ি নিয়ে যেতে, মানে বেড রেস্টের জন্য।
তখন চিন্তা করলো যে মাইনুল ভাই, তার একটা বড় ভাই, আর ওই যে যে অসুস্থ ছিল এরা তিনজন মানে অ্যাম্বুলেন্সের ভিতরে অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিই। অ্যাম্বুলেন্সের ভিতর বসে রাতুল ভাই মানে সে আবল তাবল বলছিল, মানে এদিক ওদিক তাকাইয়া যে তুমি কেন আসছো, যাও, এইরকম টাইপের হয়েছে। কিন্তু তারা ভাবে যে মানে জ্বরের ঘরে পোলাপ গোলাপ বকছে, বা জ্বরের ঘরে মানে অতিরিক্ত জ্বর ভয় পাইছে, এই জন্য হয়তো বা কিছু একটা বলছে। তাকে বাড়ি নিয়ে যাওয়ার পরে রাতুল ভাই সে মানে বাড়ি বসে ওইরকম তার রুমের ভিতর মানে কাউকে ঢুকতে দিতেছে না, মানে কাউকে সহ্য হইতেছে না, মানে এরকম আবল তাবল বলতেছে। তারপর তারা তাদের ফ্যামিলির লোকজন চিন্তা করলো যে এর একটা হুজুর আইনা দেখানো হোক, এলাকার একটা বড় হুজুর, মানে খবর দেয়া হলো। হুজুরে যখন মানে তার রুমে প্রবেশ করবে রাসেল ভাই, এই সময় মানে সে বলতেছে যে তুই কেন আসছিস, আমি যাব না, মানে এইরকম এক এক মানে রাগান্বিত ভাবে এরকম বলছিল। হুজুরে সেদিনকার মতো তাকে দেখে টেকে কোনো মতে বলে গেল যে আমি পরের দিন আসবো। পরের দিন আসার কথা বলে হুজুরে চলে গেল। চলে যাওয়ার পরে রাসেল ভাই হলো যে মানে পরের দিন যথারীতি সময়ে হুজুরে আসে, নিচে তাকে আসনে বসে মানে যেরকম মানে জিন হাজির করা হয় সেরকম তার শরীরে হাজির করা হলো। তখন হুজুরে জিজ্ঞেস করলো যে তুমি কেন এসছো, বা কেন এই খেতে মানে তুমি ভর করছো। তখন বললো যে ও আমার খায়ায় পাড়া দিছে। তখন বললো যে কিভাবে খায়ায় পাড়া দিছে, বললো যে আমি যখন মসজিদের ছাদে করছি তখন মানে ওরা চারজন ছিল, ও ও আমার ছায়ায় পাড়া দিছে। যখন বললো যে মানে ও তো তোমাকে দেখে নাই, বা তুমি তো অদৃশ্য, যে ও তোমাকে বললো যে না কোনো কিছুতে কিছু হবে না, ও আমাকে কেন করলো, আমি এই জন্য ওকে শাস্তি দিব। যাই হোক, এভাবে অনেক কথাবার্তা বলার পর রাসেল ভাই এক পর্যায়ে বলে গেল যে আমি এখন যাচ্ছি, কিন্তু আমি ওকে কখনো ছাড়বো না, আমি আবার আসবো, এরকম একটা কথা বলে গেল। হুজুরে তারপর তার অনুযায়ী তাকে একটা তাবিজ দিল এবং বলল যে মানে তুমি এই তাবিজটা খুলবা না, তাবিজটা খুললে তোমার সমস্যা হবে, এরকম একটা কথা বলে হুজুরে চলে গেল। এবার এরপর দেখা গেছে আস্তে আস্তে সে সুস্থ হয়ে যায় এক পর্যায়ে। এভাবে অনেকদিন কেটে যায়। অনেকদিন কেটে যাওয়ার পরে রাসেল ভাই একদিন মানে সে গোসল করার সময় তার তাবিজটা হাত থেকে খুলে গেল, এবং সে মানে নিজেও যা মানে বুঝতে পারে না যে তার তাবিজ খুলে গেছে, বা মানে তার মানে পুরান ঘটনাটা আর কি সম্পূর্ণভাবে ভুলেই গেল এক পর্যায়ে তাবিজটা গেল। সন্ধ্যার সময় যেটা ঘটে রাসেল ভাই সেটি হলো যে সে বাজারে গেছে, বাজার থেকে আসার পথে মানে সে একা আসতেছে, মানে অনুভব করতেছে যে তার সাথে সাথে কেউ একজন আসছে বা পাশে কেউ একজন আছে, এরকম একটা মানে ফিল করতেছে। কিন্তু সামনে পিছনে এরকম মানে চতুর্দিকে কোনো কিছুই দেখতে পায় না। সে আবার হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর ওই যে লোকটাকে সে দেখে মানে বাগানের ভিতর দেখে যে অজ্ঞান হয়েছিল, সেই হুবহু লোক সেরকম আবার তার সামনে হাজির এবং হাসতেছে। সে উল্টো পথে দৌড় দিল, বাট মানে সে কখন যে অজ্ঞান হয়ে গেছে সে নিজেও জানে না। পরের দিন আর কি সে মানে আবিষ্কার করলো যে সে তার বাড়িতে এবং সেই হুজুরকে আবার ডাকা হলো। ডাকার পরে বলল যে তার তাবিজ খোলার জন্য এইটা হয়েছে। আবার তাবিজ দিয়ে গেল আর বললো যে কখনো খুলবেন না। এখন পর্যন্ত রাসেল ভাই তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু মানে সে যখন একা থাকে বা যখন হাঁটে তখন ফিল করে যে হয়তো বা তার পাশে কেউ আছে, কিন্তু মানে তার কোনো ক্ষতি বা তার সাথে আর কোনো সময় দেখা দেয়নি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরের অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু আপনি বলবেন, তারপর আপনি বলবেন আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ধন্যবাদ জাসিল ভাই। আমি সৈয়দ আমিন আল আনাস। জি। আমি এসেছি মিরপুর 1 থেকে। ওকে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ আবারও জানিয়ে। অনেক ধন্যবাদ। এবং আপনি একটা ক্লিপ নিয়ে এসেছেন আপনার মেয়ের, তার বয়স মাত্র 5 বছর। তিনি একটা মানে সে একটা ঘটনা আপনাকে বলেছে, সেই ক্লিপটা আমরা মানে যদি আপনি মোবাইল থেকে কিছু অংশ শোনান, সবাই মাইক্রোফোনের কাছে ধরলেই শুনতে পাবে। আমাদের মনে হয় সবচাইতে মানে ছোট এখন পর্যন্ত সবচাইতে ছোট কোনো লিসেনার এবং সবচাইতে ছোট যে স্টোরি বলছে। আমরা শুধুমাত্র তার গলাটা শোনাবো, শুনে আপনার ঘটনায় চলে যাব। আমার খুবই ভালো লেগেছে এবং আমি খুবই মানে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি সঙ্গে করে নিয়ে এসেছেন। আমার মনে হয় শেষের অংশটুকু শুনলেই হবে। হ্যাঁ, জি। তো আপনারা শোনেন এবং 5 বছরের একটা বাচ্চা সে ভূত এফএম শোনে এবং তারপরে সে আবার তার একটা ঘটনাকে জানিয়েছে, কিন্তু তার সাথে ঘটেনি, তার কাজিনের সাথে ঘটেছে, রাইট? সেটা সে জানিয়েছে। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ফাঁকে আপনাদের জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@futi.fm, which is BHWTFM@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই।
যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমাদের ফেসবুক পেজগুলোর অ্যাড্রেসটা একটু বলে দিই, www.facebook.com/radio.ফুর্তি and www.facebook.com/bhutfm.raffle। আর আমাদের যে টুইটার পেজটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের একটু বলে দিই যে আপনি raffle_bhutfm দিলেই এটা আপনি পেয়ে যাবেন কিন্তু। সো চলে যাব ঘটনায় এবং আজ একটু অংশ শুনি শুধুমাত্র। জি। আর রুহানা আবার ওর নাম রুহানা ছিল, ওর নাম ধরে সে যাই ডাকতেছিল। সেদিন রাত্রে আমাদের একটা কুকুর পাড় আছে, যেখানে নদী টদি আছে, সেখানে আমি আমার দাদার সাথে ঘুরতে যেতাম। আর সেই জায়গায় সেই কুকুর পাড়ার থেকে কিভাবে একটা ভূত চিল্লায় ডাকতেছিল আমার কাজিনকে। আমি একটু ভয় পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। জি। ভাই কেমন আছে? ও ভালো আছে, আমিও ভালো। তা বাই বাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং আপনার ঘটনা শুনে আসি আপনার কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি এটা 2010 সালের দিকের ঘটনা। জি। তখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আমার এলাকা খুলনাতে চাকরির জন্য চলে যাই। তো ওখানে একটা লোকাল সংস্থায় চাকরি করি তখন। জি। আমার কাজের সাথে আমাকে বিভিন্ন দিকে মুভ করতে হতো। তো আমি মোটর বাইক ভ্রমণটা বেশ ভালো লাগতো আমার, ফলে আমি একটু দূরের রুটগুলোতে আমি মোটর সাইকেলেই যেতাম। জি। তো ওই দিন আমাদের যাওয়ার কথা ছিল বরিশালে। তো খুলনা রূপসা ব্রিজ পার হওয়ার পর একটা এরিয়া আছে খুদির বটতলা, এটা মোংলা রোডের দিকে যাচ্ছে। তো এই রাস্তাটা নিয়ে অনেক ঘটনা আছে, আমি ভবিষ্যতে আলাপ করব এবং ওখানকার লোকাল মানুষ জানে এটার সম্পর্কে। তো এই রাস্তায় দেখবেন সোজা রাস্তা, তারপরেও এখনো টাঙানো আছে যে দুর্ঘটনা প্রবণ এলাকা এবং দুর্ঘটনাগুলো রহস্যজনক করা হয়। তো যাই হোক, ওই রাস্তায় আমরা উঠলাম। তখন দুপুর 12:30 কি 1টা। আমার সাথে আমার মামা মোর্শেদ ও ছিল, ও কোনো কারণবশত আমার সাথে যাচ্ছিল সেদিন। তো আমরা জাস্ট 2-3 কিলোমিটার পার হয়েছি ওই রাস্তাটা। এরপরে হঠাৎ করে আমি খেয়াল করতেছি আমার মোটরসাইকেলের হ্যান্ডেলটা বাম দিকে টার্ন নিচ্ছে এবং আমার কোনো নিয়ন্ত্রণ নেই, মানে কেউ যেন জোর করে আমার হ্যান্ডেলটা ঘুরিয়ে দিচ্ছে। তো আমি বুঝলাম যে সামথিং রং। আমি তখন যেটা করলাম, প্রথমত খুব ঠান্ডা মাথায় আমার ক্লাচটা চেপে ধরলাম এবং আমি অ্যাক্সেলারেটরটা আস্তে আস্তে কমানো শুরু করলাম এবং পা নামিয়ে দিয়ে কোনোভাবে গাড়িটাকে নিয়ন্ত্রণ করলাম। কিন্তু ততক্ষণে আমি কিন্তু মাটিতে চলে গিয়েছি রাস্তার পাশে এবং বাঁশঝাড়ের কাছে, যে গাড়িটা থামলো। তো আমার মামা পেছন থেকে বলতেছে যে তুমি তো বহুবার তোমার সাথে মোটরসাইকেল চলছি, এরকম ঘটনা ঘটেনি, কি হয়েছে? তা আমি বললাম যে আসলে আমিও বুঝতে পারছি না কি হয়েছে, আমার মনে হচ্ছে সামথিং রং। এবং তার কিছুদিন আগে থেকে কিছু ঘটনা ঘটছিল আমার সাথে, যার কারণে আমার মনে হচ্ছে সামথিং রং। তো আমি বললাম যে মামা আজকে আর যাবো না, চলো আমরা ফিরে যাই। তো ঘটনা এখান থেকে শুরু। আমি ফিরে আসলাম, বাসায় এসে শরীরটা ভালো লাগছিল না। তো আমার আব্বা আম্মার যে ঘর, ওই ঘরের খাটটা বেশ বড়, পুরনো আমলের খাট। তো ওই খাটটা মাঝামাঝি জায়গায় যেয়ে আমি ঘুমিয়ে পড়লাম, মানে শরীরটা ক্লান্ত, টেনশন, ঘুমিয়ে পড়লাম। তো হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে অনেক উপরে উঠিয়ে দিল এবং তারপরে একটা আছাড় খেলাম। তা আমি জাস্ট নিজেকে আবিষ্কার করলাম যে আমি নিচে পড়ে যাচ্ছি এবং আমার ভুরু, আপনাকে দেখিয়েছি কাটা আছে, এই ভুরুটার অংশ কেটে গেল এবং মানে পুরো গেঞ্জি রক্তে ভিজে গেল। তো সাধারণত ছোট্ট একটা কাটা এবং খাট থেকে পড়া, এতে কিন্তু এত বড় রক্ত যাওয়ার কথা না। তো যাই হোক, আমি খুবই হতভম্ব হয়ে গেলাম যে এরকম একটা ঘটনা ঘটলো। নিজের কাছে একটা এম্বারেসিং লাগতেছিল যে খাট থেকে পড়ে তো সাধারণত এরকম হওয়ার কথা না। যাই হোক, তো আমি এতটুকু আমার মনে আছে যে আমি যে পড়ছি, উপর থেকে কেউ একজন আমাকে, মানে খাট থেকে না, খাট থেকেও 2-3 ফিট উপরে নিয়ে গেছে, এরপর বাড়ি মারলো। তো এরপরে আমি কিছুদিনের মধ্যেই আমার রুম, যেটা পাশের রুম, সেখানে রাত্রে আমি এবং আমার ওয়াইফ এবং আমার ছোট ছেলে ছাদে আছে আপনার, আমরা ঘুমের প্রস্তুতি নিয়েছি। ও অলরেডি ঘুমিয়ে গেছে। 2010 সালের মাঝামাঝি সময়ের ঘটনা। হঠাৎ আমার জানলায় একটা প্রচণ্ড শব্দ। তো আমি আমাদের বলে রাখি যে আমাদের বাড়ির ঠিক আমার জানলার থেকেই পুকুর আছে একটা পিছনে। তো পুকুরের পার আছে। তো আমরা ওখানে তাড়াতাড়ি জানলার কাছে গেলাম। আমি একটা জানলা দিয়ে আমি দেখছি, একটা দিয়ে আমার ওয়াইফ দেখছে। তবে দেখি যে নিচে একটা পাখির মতো কিছু একটা পড়ে আছে, অনেক বড়, ওয়াইড, যদি প্রশস্ত বলি 2.5 হাতের মতো হবে।
লম্বায় হয়তো 2 হাতের মতো হবে। এখন ওটা ডানাও ঝাপটাচ্ছে না কিছু না, কিন্তু পড়ে আছে। এরপর জি কয়েক সেকেন্ড পরে দেখলাম ও আস্তে আস্তে উঠতেছে এবং ওর কোনো মাথা নেই। ও উড়ে জাস্ট 5 থেকে 7 হাত আমাদের পিছনে লাইট পোস্ট আছে, তো লাইট পোস্টে দেখতেছি পুকুর পাড় দিয়ে যে রাস্তাটা ওখানে লাইট পোস্ট আছে, দেখতেছি যে ও উঠছে এবং জাস্ট 10 হাত সামনে দিয়ে ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা। একদম কিচ্ছু নাই। আমরা দুইজন দিক তাকিয়ে আছি যে কি হলো এটা। তো যাই হোক, দোয়াদুর পরে ওই দিন আমরা রাত্রে পার করলাম। তো আমাদের এলাকায় অনেক বড় ভাইদের সাথে কথা হতো বিভিন্ন বিষয় নিয়ে। তো এর মধ্যে একজন আছে টিপু ভাই। তো উনি আমাকে বলল যে একজন তান্ত্রিক টাইপের একজন নারী আছেন, মধ্যবয়স্কা। উনি হচ্ছেন খুলনা কোয়ে বাজারের পাশে ওনার বাড়ি। তো আচ্ছা ওনার নামটা আমি বলছি না, যাই হোক। তো ওনার কাছে যেতে বললেন। তো আমি সাধারণত এই জিনিসগুলো নিজেই মানে সমস্যা হলে নিজেই দোয়া দূর করি, বা আমি কারো কাছে যেতে আগ্রহী ছিলাম না। কিন্তু ওই দিন এত বড় একটা ঘটনা হওয়ার পর আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তাহলে যাই। তো টিপু ভাইকে বললাম, ভাই কি ঘটনা ঘটছে আপনার সাথেও শেয়ার করব না এবং ওনার সাথেও শেয়ার করবো না, যে উনি কি বালা পড়ে দিয়েছি। তো ওনার কাছে গেলাম। উনি যথারীতি ওনার নিজের একটা ঘর প্লাস মানুষ যারা যায় ওনার কাছে তাদের জন্য একটা ঘর, যেটা নদীর পাড়ে। জি এই ঘরের ভিতরে একটা সামিয়ানা টাঙানো, এবং জানেন যে আমি ওখানে দেখলাম প্রচুর টিকটিকি ঘুরছে সামিয়ানার উপরে এবং একটু অস্বাভাবিক। তো যাই হোক, অনেকেই বলে টিকটিকি গোয়েন্দা, তো অনেকে আবার বিশ্বাস করে যে জিনদের থেকেও টিকটিকি রূপ নিয়ে ঘরে তারা বিভিন্ন তথ্য নেয় বা বিভিন্নভাবে থাকে। তো যাই হোক, আমি দেখলাম টিকটিকি। তো উনি আসলেন, আসার পর বললাম যে আপা, আমি আসলে যে কারণে এসেছি সেটা আমি আপনাকে বলবো না, আপনাকেই বলতে হবে যে আমি কেন এসেছি। কিছু মনে করবেন না, আপনাকে এরকম একটা পরীক্ষা নিচ্ছি। তো উনি বললেন, উনি হাসলেন, হেঁটে বললেন বসো। উনি কিছু পড়লেন, পড়ার পর একটা হাই উঠলো। এরপর উনি চোখ বন্ধ করলেন এবং স্পষ্টভাবে আমাকে বলতে লাগলেন যে তুমি কালকে সাদা কিছু দেখেছো এবং সে জিনিসটা উড়ে যাচ্ছে, তাই না? তা আমি আসলে খুব অবাক হলাম এবং মনের দিক তাকিয়ে থাকলাম। জি উনি বললেন যে হ্যাঁ, এটা হচ্ছে তোমার সাথে আসছে, তোমার পিছনে কিছু প্রভাব আছে। এখন তুমি যদি এর থেকে পরিত্রাণ পেতে চাও, কিছু প্রক্রিয়া আছে। তো আমি বললাম যে পরিত্রাণ পেতে চাই, তবে আমি কোনো প্রক্রিয়ার মধ্যে যাব না। তো এরপরে 2015-16 সাল পর্যন্ত আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটে, যেগুলো আমি সুযোগ পেলে আবার আসবো আপনার কাছে, এসে ঘটনাগুলো বলবো। এবং ওনার কাছ থেকে আমি অবশ্য কোনো ট্রিটমেন্ট নিয়েছিলাম না, কারণ উনি বলেছিল যদি আমি ট্রিটমেন্ট দিই, কখনো যদি এই ট্রিটমেন্টে কোনো সমস্যা হয়, দেখা গেল আপনাকে তাবিজ দিলাম, এটা খুলে পড়ছে, তখন কিন্তু আপনার উপর আক্রমণ হবে। জি তো আমি বলছিলাম যে না, আমি যা জানি সেটার উপরেই থাকি। তো এখন আপাতত সমস্যাগুলো কেটে গেছে, তবে অনেকগুলো ঘটনা আছে যেগুলো আমি আপনার সাথে শেয়ার করতে চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করার জন্য, এবং আশা করছি আপনাদেরও ঘটনা ভালো লেগেছে। আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের আজকের যারা আমাদের সঙ্গে আছেন এবং যারা লিখছেন, আমি টুইটার দিয়ে শুরু করি এবং এখানে অনেকেই লিখছেন। হ্যাঁ রাস্তুদ, আমি সিরাজগঞ্জ থেকে লিখছি। এস.আর. রাজ লিখেছেন, শহীদ মল্লিক আমাদের সঙ্গে আছেন মইনুস সাগর গোপাল গা থেকে আছেন তিনি, এবং আমাদের সঙ্গে আছেন মেহেদি ইমন, এবং তিনি বলছেন স্টোরিগুলো ভালো লাগছে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি কায়সার এম জুয়েল, আরও দেখতে পাচ্ছি আমি অনেককেই। প্রিন্স নূর আমাদের সঙ্গে আছেন, লিখেছেন আমার কমেন্ট পড়েন না, এই কেবল শুরু করলাম কিন্তু পড়া। মিনহাজুল ইসলাম মামুন আমাদের সঙ্গে আছেন এস.আর. রাজ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরও অনেকেই, এবং মাহবুব হোসেন পলাশ আমাদের সঙ্গে আছেন, নজরুল আমাদের সঙ্গে আছেন, রাজীব বিল্লাহ হৃদয় আমাদের সঙ্গে আরও অনেকে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন, এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি। এবং আমাদের সাথে অলরেডি আমাদের যে পেজগুলো সেখানে অনেকেই জয়েন করেছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন রাকেশ পল বিজয়, অনেকদিন ধরে তিনি শুনছেন আমাদেরকে। গোলাম রাব্বানি, প্রীতুল আমাদের সঙ্গে আছেন। ভূতাফে আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহতাজ আল মিশমিন, এবং তিনি বলছেন যে আচ্ছা, তিনি লিখেছেন একটা কথা, সেটা নাই পড়লাম, আপনারা পড়ে নিন। রিফ্রেশ অর্জুন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, রানিকা তাসনিম আনিকা, এছাড়াও ইমন খান হৃদয় আমাদের সঙ্গে আছেন আল আতিফ বেনাপোল থেকে শুনছেন, মারুফ হোসেন বিশাল আমাদের সঙ্গে আছেন, মাহবুর রহমান সীমান্ত,
এছাড়াও আছেন আহমিও নাস, আমাদের সঙ্গে আছেন আর এফ এম দিদার, এছাড়াও এমডি রাশেদ এফ কে আমাদের সঙ্গে আছেন, এমডি রমজান আমাদের সঙ্গে আছেন আরিফা রহমান, এছাড়াও আছেন আমাদের সঙ্গে রিহাদ হাসান, আছেন আর কে রাহুল মৃধা, এমডি মারুফ আহমেদ আমাদের সঙ্গে আছেন, মাহবুব ইসলাম তন্ময় আছেন আমাদের সঙ্গে, এমডি রেশাদ খান আমাদের সঙ্গে আছেন, এ কে মুন্না আমাদের সঙ্গে আছেন হাসিবুল হাসান প্রিন্স, এছাড়াও শাহাদাত ইসলাম আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আলভি তাইফ আরাফাত আছেন আমাদের সঙ্গে, নীরব ছেলে, এছাড়াও এমডি সাগর ইসলাম সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। একটা ছোট্ট বিরতির পরে আমরা আবারও এখনই ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু AU ফুড ক্যারেট FM and do ফুডটি। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনার ব্যাপার। ইউর লিসনিং টু রেডিও ফুড ক্যারেট FM হয়ে আপনার সাথে, এবং ঘড়িতে সময় রাত 12টা বেজে 33 মিনিট। এবং এই মুহূর্তে আমি আরো একবার আপনাদের মনে করিয়ে দিই, সেটা হচ্ছে দারাজের কথাটা। এবং 5 বছরের অ্যানিভার্সারি মানেই একটা বিরাট ব্যাপার। আমরা অ্যানিভার্সারির কথা শুনলেই কিন্তু আমাদের একটা উৎসব, আনন্দ, অনেক কিছু আমাদের মাথায় আছে, তাই না? দারাজের 5 বছর পূর্ণ হলো, এবং সেই দারাজের 5 বছর 5th অ্যানিভার্সারিতে আপনাদের সবাইকে দারাজ যারা ভূত FM শুনছেন তাদের জন্য বিশেষ একটা উপহার নিয়ে এসছে, স্পেশাল ডিসকাউন্ট ফর ভূত FM লিসনার্স। এবং এটা একটা ভাউচার। আপনার এই কোডটি হলো ভূত 500। অবশ্যই আপনাদের ভাউচারটি ব্যবহার করতে হবে 6 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে। সো যাদের দারাজ অ্যাপ নেই তারা দারাজ অ্যাপটি ডাউনলোড করুন, এবং সেখানে গিয়ে আপনি এই কোডটি ইউজ করুন, ভূত BHOOT ভূত 500, অর্থাৎ 500 একসঙ্গে লিখবেন। এবং তাহলে আপনি যদি 3000 টাকা শপিং করেন তাহলে তার উপরে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। অ্যামেজিং অফার কিন্তু। সো আপনি অবশ্যই এটা নিতে পারেন। আমি যেটা করবো সেটা হচ্ছে আবারও ঘটনায় চলে যাব। আমাদের সঙ্গে যে অতিথি আছেন, প্রথম যে অতিথি আছেন তার একটা ঘটনা শুনে আসবো। চলুন শুনে আসি ঘটনাটি। প্রেজেন্ট রেডিও ফুড FM and do ফুডতেই আপনার নামটা আরো একবার বলতে হবে, কোথা থেকে এসেছেন সেটা আরো একবার বলতে হবে, তারপর আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম রাফেল ভাই, আমি রনি, মিরপুর 1 থেকে। আমার সেকেন্ড যে স্টোরিটা সেটি মানে আমার এক বড় আপুর কাছ থেকে শোনা। ঘটনার সূত্রে তার বাবা সরকারি চাকরিজীবী। তারা যখন মানে রাঙামাটি থাকতো, সময়টা হলো 1990 বা 1991 এরকমের দিক থেকে। তারা যখন ওই টাইমে রাঙামাটি পোস্টিং হয়, সে তখন খুব বেশি একটা বড় না, 6 বা 7 পরে এরকম একটা বয়স। মানে তার বাবার একটা বদভ্যাস ছিল যে সে মানে তার ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক আড্ডা দিত, প্লাস একটু ড্রিঙ্কস করতো, এরকম একটা বাজে অভ্যাস ছিল। একদিন রাতে সে তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে রাত্র অনেক হয়ে যায়, প্রায় একটা নাগাদ। সে মানে চিন্তা করলো যে রাত্র 1টা নাগাদ মানে সে বাড়ি আসার চিন্তা করলো তার আর কি। তার বন্ধু বান্ধব তাকে অনেক মানা করা সত্ত্বেও সে আর মানে তার মানে বাধাটা শুনলো না। সে তার মতো করে বের হলো রাতের ভাই। বের হয়ে সে চিন্তা করলো যে সে যদি সোজা রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে তার অনেক সময় লাগতেছে বাড়ি পৌঁছাইতে। কারণ একটা শর্টকাট রোড ছিল, যে একটা মাজারের পাশ দিয়ে ছোট একটা রোড ছিল, মাজারের পর একটা বড় কবরস্থান, কবরস্থানের পর একটা মানে ছোট নদীর মতো ছিল, ওখানে নৌকা থাকতো। নৌকা দিয়ে আর কি রশি টেনে ওপার পার হওয়া যেত। সে চিন্তা করলো যে না, আমি মেন রোড দিয়ে না গিয়ে আমি ই রোড দিয়ে যাব, মানে ওই মাজারের পাশ দিয়ে ওই রোড দিয়ে যাব, আমার তাড়াতাড়ি হয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা কইরা সে মানে ওই মাজার রোড দিয়ে রওনা দিল। মাজার পার হয়ে তারপর সে যখন কবরস্থানের ওই জায়গায় ক্রস করতেছে, তখন একটা বৃদ্ধ মতো লোক সাদা চাদর পরা, সে মানে তাকে বলতেছে যে তুই ওদিক যাস না, তোর সামনে বিপদ, ওদিক বিপদ হবে, তুই আবার ফিরে যা, যেখান দিয়ে এসেছিস সেখানে ফিরে যা, ওদিক সামনে আর কি করিস না। সে মানে নেশাগ্রস্ত ছিল, মানে একটু মাতাল অবস্থায় ছিল, সে আর বিষয়টা তেমন একটা গুরুত্ব দেয় না। সে তার মতো করে হাঁটতে হাঁটতে মানে একটা সময় যে যখন নদীর পাড়ে পৌঁছায় রাসেল ভাই, তখন হলো মানে ওই যে মানে যে সাদা চাদর পরা মানে মুরব্বিটা তাকে বলছিল যে সামনে তোমার বিপদ হবে, যেও না, পরে আমার দোষ দিতে পারবে না। সে মানে হাওয়ায় এক প্রকার মিলিয়ে গেল, সে আর তাকে কোথাও দেখতে পেল না। সে রীতিমতো মানে নৌকায় উঠলো। নৌকায় মানে তখন কি উনি হচ্ছে মানে স্বাভাবিক ছিলেন নাকি? না উনি স্বাভাবিক ছিলেন, নেশাগ্রস্ত ছিলেন। তাহলে এই ঘটনাটা আমরা শুনবো না, কারণ হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় উনি যে কোনো কিছু দেখতে পারেন, আমরা এটা না শুনি।
আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আপনাদের যে মেসেজগুলো আপনারা পাঠাচ্ছেন সেই মেসেজগুলো আমরা একটু পড়ে ফেলি এবং আপনাদের দেখতে পাচ্ছি যে অনেকেই লিখছেন আমাদেরকে এবং আমাদের যে রেডিও পূর্তির যে পেজটা রয়েছে সেই রেডিও পূর্তির পেজটাতে অনেকেই লিখছেন যে সমস্ত লিসনাররা তাদেরটা একটু আমি পড়তে চাই। তো আমি পড়ছি। ভূত এফএমের পেজে আমাদের যে লাইভ চলছে সেখানেও অনেকে লিখছেন অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আর যে রেডিও ফুডটির যে পেজটা সেখানে লিখছেন যারা, দেখতে পাচ্ছি যে হ্যাপি বার্থডে ভূত। নো, বার্থডে তো না, কেন বার্থডে বলছেন সবাই? মাসুম ভাইয়ের বার্থডে গেছে কালকে, ভূত আসুমের বার্থডে না। আচ্ছা, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আপনারা যারা যারা লিখছেন তাদের কথাগুলো একটু পড়ি। ডিজে সাগর, শামীম খান আমাদের সঙ্গে আছেন, মিনহাজ রুহি আমাদের সঙ্গে আছেন, বাইজিদ আমাদের সঙ্গে আছেন, লিওন ফাহিম আমাদের সঙ্গে আছেন, রিতু ইয়াসমিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি আতিফ আছেন, আমাদের সঙ্গে ফারহান ফুয়াদ, আমাদের সঙ্গে আছেন আমিনুল ইসলাম রাজু, আমাদের সঙ্গে আছেন শাহবাজ শাওন, এছাড়াও রুমানুল ফেরদৌস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি প্রান্ত, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। অ্যান্ড যারা আমাদের সঙ্গে পুরোটা সময় থাকবেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি আরো একবার আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radio40.fm, which is BHWKFM@RADIOFORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আসতে পারেন আমাদের এখানে বা ঘটনা লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে। তো যাই হোক, আমি যেটা করব সেটা হচ্ছে যে আরো একটা ঘটনা আপনাদের পড়ে শোনাতে চাই। তবে এই ঘটনাটি আমি এখনো শিওর না যে আপনাদেরকে, আচ্ছা আমি বরং একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি, নতুন অতিথি নিয়ে আসি, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে আশা করছি থাকবেন। এবং আমি একটু না একটা ঘটনা আমি দেখতে পাচ্ছি যে এখানে আছে, যেমন এই সপ্তাহে আমাদের কাছে তেমন কোনো ভালো পড়ে শোনানোর মতো ঘটনা কিন্তু এই সপ্তাহে ওভাবে আসেনি। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে কিছুক্ষণ পরে আমি নতুন অতিথিদের নিয়ে এসে আপনাদেরকে আরো একটা ঘটনা শুনিয়ে দিচ্ছি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। টিচিং টু রেডিও ফুর্তি এফএম অ্যান্ড ডিউ ফুর্তি। আমাদের ফেসবুক পেজ দুটো আপনি অবশ্যই ভিজিট করতে ভুলবেন না। সেখানে আমাদের দুটো পেজ থেকে কিন্তু লাইভ যাচ্ছে। আর যারা হচ্ছে দেশের বাইরে আছেন তারা সরাসরি সেখানে আপনারা আমাদেরকে পাঠাতে পারেন, যেটা হচ্ছে আমাদের ইনবক্স করতে পারেন। রেডিও ফুর্তি এফএম, আমি রাস্তেল আছি সাথে এবং ঘড়িতে সময় রাত 12:40 এবং আমাদের সঙ্গে আরো যে নতুন অতিথি এসছেন তার নামটা একটু জানতে চাইবো, কোথায় থাকেন সেটা একটু জানবো, তারপর আপনার ঘটনা এসব। জি, আপনার নামটা বলুন। জি, আমার নাম মুশতাক আহমেদ ডাঙ্গা। আমি এসেছি পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চরণবিল অঞ্চল থেকে। তাহলে আপনার ঘটনায় চলে যাই আমরা সরাসরি। জি রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটা আমার অঞ্চলের একটি ঘটনা, চলন বিলের। তো আমি আমার এলাকার একটু বিবরণ দিয়ে নিচ্ছি প্রথমে। জি, আমার যে গ্রাম, আমার গ্রামের নাম গোবিন্দপুর। তো আমার গ্রামের পাশের যে গ্রাম, সেই পাশের গ্রামের নাম হচ্ছে বাগমারা গ্রাম। ঠিক আছে? তো আমার গ্রাম প্লাস বাগমারা গ্রাম, এই দুটো গ্রামের মধ্যবর্তী যে ডিস্টেন্স আর কি, তো এটা প্রায় 4 কিলোমিটার। তো এই আমার গ্রাম এবং বাগমারা গ্রামের মধ্যবর্তী স্থানে একটা জায়গা আছে যেটাকে আমাদের অঞ্চলে ছয়গাছি বলে ডাকে সবাই। ছয়গাছি বলে পরিচিত, কারণ সেখানে 6টা বড় বড় গাছ আছে রাসেল ভাই, বট গাছ 6টা বড় বড়। তো সেখানে একটা ঘটে যাওয়া ঘটনা, লোকমুখে অনেক ভৌতিক ঘটনা সেখানে এর আগেও ঘটেছে, লোকমুখে শোনা যায়। তো যার সঙ্গে ঘটেছে বেশ, তার নাম হচ্ছে বিমল চৌকিদার, গ্রাম্য পুলিশ যাকে বলে। তো আমার ইউনিয়ন, যেটা আমার ইউনিয়নের গ্রাম্য পুলিশ বিমল, তার সঙ্গে ঘটে যায় ঘটনাটি। তো নর্মালি যেটা হয় যে বিমল চৌকিদার তার ডিউটি শেষ করে প্রায় রাত 10টা সাড়ে 10টার দিকে সে বাড়ি ফেরে নর্মালি প্রতিদিন। তো এমন একটা দিন 2016 সালের 2016 সালের এটা মার্চ মাসে বেশি গরমও না, ওয়েদারটা ছিল বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এরকম একটা ওয়েদার। সে কাজ শেষ করে সে বাড়ি যাচ্ছিল না, ঠিক আছে, রাতে। তো গ্রামের রাত 10:30 মানে অনেক গভীর রাত, যেখানে মানুষ ঘুমিয়ে পড়ে সবাই খুব তাড়াতাড়ি, এবং নির্জন রাত, রাস্তাঘাটে একদম জনশূন্য, নিরবিচ্ছিন্ন এবং নির্জন রাত। তো বিমল চৌকিদার বাড়ি যাচ্ছিলেন। বিমল চৌকিদার যদি বাড়ি যায় সেক্ষেত্রে ছয়গাছি ভিটাটাকে ক্রস করে তার বাড়িতে যেতে হবে। তো
তো এটা তো বাড়ি যাচ্ছিলেন, তো যখন সে ছয়গাছি ভিটার কাছাকাছি চলে যায়, তো ওই সময় যেটা লক্ষ্য করে ছয়গাছি ভিটার ঠিক সাইডে একটা জমি আছে, ফাঁকা জমি। সে যেটা লক্ষ্য করে যে কিছু গরু সেই ভিটার উপরে ঘাস খাত, ঠিক আছে, প্রায় 7-8টা গরু অত রাতে। নবাবের রাসেল ভাই গ্রামে এত রাতে গরু কখনোই একটা জমিতে 7-8টা গরু ঘাস খাবে না, এবং প্রত্যেকটা গরুর সঙ্গে এক একটা করে মানুষ আছে রাসেল। তো বিমল চৌকিদার বিষয়টা প্রথমে স্বাভাবিকভাবেই নেয়, এবং সে প্রথমে ধারণা করে যে হয়তো চোর গরু চুরি করে বা ডাকাত গরু ডাকাতি করে এখানে নিয়ে এসে ঘাস খাওয়া হচ্ছে বা রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। তো সে যেহেতু চৌকিদার, সে সাহস করেই সেদিকে এগিয়ে যায়। তো সে যখন যায় ওই মাঠের কাছাকাছি, তো তার হাতে যেটা ছিল একটা হারিকেন ছিল তার হাতে, এবং একটা বল্লম জাতীয় একটা লাঠি ছিল। তো সে সেই মাঠের দিকে যায়, যাওয়ার পরে সে যেটা লক্ষ্য করে সেটা হচ্ছে সে যত দূরে যায় এবং গরুগুলো তার পিছাতে থাকে, যত দূরে যায় গরুগুলো পিছাতে থাকে। একটা সময় সে যখন মাঠের উপরে গিয়ে দাঁড়ায়, সে যেটা লক্ষ্য করে রাতুল ভাই, কোনো গরু বা কোনো মানুষ, কোনো কিচ্ছুই নাই, একদম নির্জন, ঠিক আছে। সে তো প্রাথমিকভাবে ভয় পেয়ে যায় বিষয়টাকে। তো সে যেটা হয়, একটা একটা দমকা বাতাস, কালো একটা বড় দৈত্যাকার তার সম্বলিত একটা দমকা বাতাস তার বাড়িতে ধাপ করে চলে যায়, ঠিক আছে। যখনই বাতাসটা যায় রাসেল ভাই, তখন তার যে লাইট, মানে লাইট বলতে হারিকেন ঢালোটা রাসেল ভাই নেভে যায় সাথে সাথে, এবং সে প্রচণ্ড ভয় পেয়ে যাওয়ার পরে, যেহেতু ওই জায়গায় এর আগে অনেক ঘটনা ঘটেছে ভৌতিক, এবং সে এই কারণে আরও বেশি ভয় পায়। একটা পর্যায়ে সে যেটা করে, সে বসে পড়ে মাটির উপরে রাসেল ভাই, এবং জায়গাটা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন একটা জায়গা, এবং 2 গ্রামের মাঠখানে, এবং চারদিকে শুধু মাঠ আর মাঠ, দিগন্ত জোড়া মাঠ। তো এরকম একটা সময় সে একা একটা মাঝখানে, মানে মাঠের মধ্যে। তো যেটা করে সেটা হচ্ছে যে সে তার যে হারিকেন জ্বালানোর চেষ্টা করে, সে দিয়াশলাই বের করে যতবারই ট্রাই করে হারিকেন জ্বালানোর জন্য, বাট হারিকেন আর জ্বলে না। সে 1বার 2বার 3বার এরকম করে ট্রাই করে, বাট হারিকেন সে জ্বালাতে পারে না ওই সময়। তো ঠিক ওই সময়টাতে সেই যে কালো যে দমকা বাতাসটা, ছায়া সম্বলিত দমকা বাতাসটা তার চারপাশে ঘুরতে থাকে। মাটির মধ্যে যত ঘাস ছিল সেই ঘাসগুলোকে নিয়ে ঘুরতে থাকে রাফেল ভাই, এবং চারপাশে একটা বড় বাতাসের সৃষ্টি হয়, এবং তার চারপাশে ঘুরতে থাকে। সে প্রচণ্ড ভয় পায়, এবং সে বিশ্বাস করে যে না, তার সঙ্গে খারাপ কিছু করতে যাচ্ছে, এবং সে যেটা করে সেটা হচ্ছে তার জীবন বাঁচানোর জন্য রাসেল ভাই সব কিছু রেখে সে তার বাড়ির দিকে দৌড় দেয় রাসেল ভাই, গ্রামের দিকে। সে এত জোরে দৌড়াতে থাকে রাসেল ভাই, দৌড়াতে থাকে। তো যখন সে দৌড়াচ্ছে রাসেল ভাই, পিছন থেকে খটখট শব্দ। তো সে পিছনে যখন তাকায় রাসেল ভাই, দেখে যে প্রায় 20-30টা ঘোড়া তার পিছনে তাকে তাড়া করছে, এবং ডানে বামে এবং পিছনে 20-30টা ঘোড়া তার পিছনে তাড়া করছে রাসেল ভাই। সেইটা দেখে তো আরো ভয় পায়, প্রচন্ড ভয় পায়, এবং তার একটাই কথা, মানে তার একটাই মনের এখন শক্তি, সে তাকে বাড়ি যেতে হবে কোনোভাবে। সে তারপরেও মনের শক্তি নিয়ে সে দৌড়াতে থাকে, ঘোড়া তার পেছনে দৌড়াতে থাকে, খুব ভয় পায়। তো একটা সময় সে লক্ষ্য করে যে তার গ্রামের একটা পাড়ায় 2টো আলো জ্বলছে, টিপ করে, বাতির আলো, ঠিক আছে, হারিকেনের বাতির আলো। তো সেই বাতিকে লক্ষ্য করে সে আরো দ্রুত দৌড়াতে থাকে, এবং সে একটা সাহস পায়। একটা সময় গিয়ে সেই আলোর কাছে গিয়ে সে ধাপ করে পড়ে যায়, এবং সে তাদেরকে বিষয়টা খুলে বলে যে আমি এরকম ভয়ের ঘটনার সঙ্গে এতক্ষণ ছিলাম, তো আমাকে পানি দেন। তো রাসেল ভাই সাথে বাড়ির লোকজন তাকে নিয়ে গিয়ে পানি খাওয়ানোর পরে সব বিষয়গুলো শোনার পরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে চৌকিদার প্রচন্ড ভয় পায়, এবং নেক্সট টাইম ওই চৌকিদার আগ পর্যন্ত ওই রাস্তা দিয়ে কখনোই এত রাতে আর যায়নি। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। এরকম আরো ঘটনা ওই জায়গা কেন্দ্রিক আছে, পরবর্তীতে সুযোগ পেলে আমি আবারও শোনানোর চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটা একটা ইমেল, আমি সেই ইমেলটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ঠিক যেভাবে আছে। আমি বলেছিলাম একটা ঘটনা শোনাবো, সেভাবেই পড়ছি। ঘটনাটা আমার কাছে বেশ, আমি পড়বো কি পড়বো না অনেকবার সিদ্ধান্ত নিতে আসলে আমার দেরি হয়েছে, কারণ ঘটনাটি বেশ অবিশ্বাস্য, সেই জন্যই। তো আমি ওইটা আরেকবার বলবো আপনাকে, যে বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনার ব্যাপার, এবং এটা আমারও ব্যাপার। আমি বিশ্বাস করবো কি না করবো এটা কমপ্লিটলি আমার ব্যাপার। তো যাই হোক, আমি যেটা করবো সেটা ঘটনাটি পড়ে শোনাচ্ছি, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন।
আমি জানি আপনি সবসময় ভালোর দলেই, তাই কিছু জিজ্ঞাসা করলাম না। ভূত এফএমে এটি আমার প্রথম ঘটনা। ঘটনাটি পড়ে শোনালে আমি খুশি হব। আমি রাবেয়া আক্তার কণিকা, বর্তমানে ক্লাস 10-এ পড়ছি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি বাটিয়াঘাটা জেলার 1 নম্বর জলমা ইউনিয়নের বাসিন্দা। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে আমার বাবার সাথে। আমার বাবা অনেক সাহসী ছিল। আমার বাবা মসজিদের একজন মুয়াজ্জিন, তাই ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে যেতে হতো রাত 3:30 বা 4টার সময়। বাবা সাইকেলে করে মসজিদে যায়। প্রতিদিনের মতো বাবা আয়াতুল কুরসি ও অন্যান্য দোয়া পাঠ করে গেট থেকে বের হয়ে ইয়াসিন সূরা পড়তে পড়তে যেতে লাগলো। যেতে যেতে কয়েকটি কালভার্ট পার হয়ে যেতে হয়। প্রথম কালভার্টটি যখন পার হচ্ছিল, তখন হঠাৎ আমার বাবা নীরব আধারে স্পষ্টভাবে শুনতে পেল কালভার্টটির নিচ থেকে কে যেন হাসছে। সঙ্গে সঙ্গে আমার বাবা বুঝতে পারল যে তার কাঁধ যেন অনেকটা ভারী হয়ে গেল এবং সাইকেলটা ভাইব্রেট করা শুরু করলো। বাবা কি করবে কিছুই বুঝতে পারছে না। কিন্তু যত কিছুই হয়ে যাক না কেন, বাবা ইয়াসিন সূরা পড়া বন্ধ করলেন না। আমার বাবা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার পাশ দিয়ে একটা পাইপ গিয়েছে। নদী থেকে ড্রেজিং মেশিন দিয়ে যে মোটা পাইপ দিয়ে বালি সাপ্লাই করা হয়, সেই পাইপ নদী পর্যন্ত লাগানো ছিল সেই পাইপটা। সেই রাস্তা ধরে কিছু দূরে যাওয়ার পর যা দেখলো তা হলো বালির পাইপের ওপরে 14 থেকে 15 ফিট লম্বা সাদা কাপড় গায়ে পেঁচানো কেউ একজন শুয়ে আছে। বহু আকাঙ্ক্ষা নিয়ে কিছুটা কাছে গিয়ে দেখলো এরকমের অদ্ভুত টাইপের আরো কাছে গিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত পুরো বডিটা সর্বোচ্চ 5 থেকে 6 ফিট, আর তার শুধু হাত দুইটা হলো 14 থেকে 15 ফিট। বিশ্বাস করবেন কিনা জানি না, বাবা যখন তার খুব কাছে, একদম কাছে গেল, তখন ভয়ঙ্কর জিনিসটি তার নিজের এক হাতের তালুর ওপর উঠে বসল। বাবা কোন রকম সেটিকে ক্রস করলো। তারপর দ্বিতীয় কালভার্টের কাছাকাছি আসতেই সব নর্মাল হয়ে গেল। বাবা মসজিদে গিয়ে আজান দিলেন, নামাজ পড়লেন, তারপর বাসায় এসে সবার সাথে ঘটনাটি শেয়ার করলেন। আমার মা বলল কিছুদিন রাতে মসজিদে গিয়ে থাকতে। কয়েকদিন মসজিদে থাকার পর সব স্বাভাবিক হলো, তখন আবার বাসায় এসে থাকা শুরু করলেন। এভাবে বেশ কিছুদিন কোনো সমস্যা ছাড়াই যাওয়া আসা করতে লাগলেন। কিন্তু বাবা প্রতিদিন রাতের মতো করে একদিন সাইকেলে করে যাচ্ছিলেন ফজরের আজান দিতে। হঠাৎ সেই কালভার্টের কাছে এসে মাথা ঘুরতে লাগলো তার, আর অনুভব করতে লাগলো আস্তে আস্তে পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। যখন সামনে তাকালো তখন সবকিছু ঝাপসা ধোয়ার মতো। মনে হলো কোনো কিছু সাইকেলের সাথে বাড়ি খেয়ে আলাদা হয়ে গেল আর সাইকেল থেকে পড়ে গেল। মজার ব্যাপার হলো ওই বস্তুটি যেটি সাইকেলের সাথে ধাক্কা লেগেছিল সেটির কোনো ওজন ছিল না। বাবা উঠে বসতে চাইলো কিন্তু পারল না, যেন কোনো জড় বস্তু হয়ে গেছে। কোনো মতে যখন পাশ ফিরে তাকালো দেখলো 15 ফিট হাতওয়ালা মানুষ সাইজের বস্তুটি তার পাশে শুয়ে আছে। সেই ভয়ঙ্কর বস্তুটি তার নিজের একটি হাতের ওপর উঠে বসল। বাবা খেয়াল করল সেই বস্তুটির হাত মাত্র একটাই। আগের বার যখন দেখেছিল তার 2টা হাত ছিল এবং তখন সে হাতের উপরে উঠে বসেছিল। তার যেই হাতটা ছিল না সেই পাশের অংশটি বাবার বর্ণনায় কোনো গাছের ডাল মুড়িয়ে ছিঁড়ে গেলে যেমন দেখা যায়, পাইপের পাশে পড়ে আছে ঠিক তেমনই। আবার সাইকেলটা পাশের খালের মধ্যে পড়ে আছে। সবকিছু কেমন যেন ঘোর ঘোর লাগছে। তখন নিজেকে আবিষ্কার করলো যে তার পুরো শরীরে কাদা পানি লেগে আছে। মনে হলো খালের পানিতে গিয়ে পড়ে কাদা পানি লেগে গিয়েছিল। সবকিছু নিজের শক্তির বিপরীতে ভেবে বাবা যখন দৌড় দিবে ঠিক তখনই তার সামনে দাঁড়িয়ে একজন মধ্য বয়সের লোক টর্চ হাতে
বাবা যেন মরেও ফিরে এসেছে। বাবা সেই লোকটাকে ডাকলো, লোকটি বাবাকে বলল, লোকটি এসে বাবাকে বলল, আমি বিপদে পড়েছি। লোকটি বলল, আমার একটা হাত হারিয়ে গেছে, যদি একটু খুঁজে দিতেন। বাবা হতবাক হয়ে তার কথা শুনে কিছু বিশ্বাস করতে পারছে না। লোকটি হেসে বলল, কি ভয় পেয়েছেন? এই বলে বাবার হাতটা সজোরে টান দিয়ে খালের পাশে নিয়ে বলল, ওই জিনিসটাই। আমার বাবা তাকিয়ে দেখল সেই 15 ফুট সাইজের একটা হাতটি খালের পানি হতে বের হয়ে হাতের আঙুলগুলো থেকে কেমন যেন আগুনের মতো কিছু একটা বের হচ্ছিল। বাবা কিছু বুঝে ওঠার আগেই লোকটি উল্টো হয়ে খালের পানিতে লাফ দিল, কিন্তু কোনো শব্দ হলো না। বাবা আর কিছু না ভেবে রাস্তা ধরে সোজা দৌড় দিল। জিন্নাপাড়ার মুক্তা কমিশনার কালভার্টে এসে দেখল একজন রিক্সা চালক বসে বিড়ি টানছে। বাবা সেখানে গিয়ে আবারও জ্ঞান হারালো। পরে যখন জ্ঞান ফিরল তখন সে দেখল বাসার বেডে শুয়ে আছে, ভোরের আলো ফুটে উঠেছে। সেই রিক্সা চালক যদি আমাদের প্রতিবেশী, তিনিই বাবাকে বাসা পর্যন্ত নিয়ে এসেছেন। তারপর বাবার পরিচিত আসলাম খাসা নামের একজন হুজুর এসেছিলেন। তার নামের মতোই তিনি অদ্ভুত একজন লোক। এই আসলাম খাসা হুজুরকে নিয়ে একটা লোমহর্ষক ঘটনা, সত্য ঘটনা রয়েছে, সময় পেলে লিখে পাঠাবো। যাই হোক, হুজুর সবাইকে ঘরের বাইরে যেতে বললেন এবং ঘরের ভেতর লাইট অফ করে দিয়ে কিছু একটা করলেন। কিন্তু পরবর্তীতে কি হয়েছে জিজ্ঞাসা করার সময় সেই আসলাম খাসা হুজুর কাউকে কিছু বলেননি, এবং বাবাকেও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বাবাও কিছু বলেননি। এমনকি ওই দিন সারা দিন পর্যন্ত তিনি কারোর সাথে কোনো কথা বলেননি। বাবার কিছুদিন ধরে প্রচন্ড জ্বর ছিল, তারপর আপনা আপনি সেরে গেল। এর মধ্যে বাবা অনেক শুকিয়ে গিয়েছিলেন, তারপর সুস্থ হয়েছিলেন, পুরোপুরি ঠিক হয়ে ওঠেননি। কিন্তু আজও অজানা যে হুজুর আর বাবা কি এমন জানতো যে আমাদের বলা যাবে না। আর ঘটনাটাই বা কি ছিল জানি না, আজও অজানা। ভালো থাকবেন। এই ছিল ঘটনা, এবং ঘটনাটি খুবই অদ্ভুত, এবং আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ, একদম মানে অবিশ্বাস করার মতো একটি ঘটনা, তাই না? কিন্তু আমি জানি না যিনি লিখে পাঠিয়েছেন তিনিই সবচাইতে ভালো বলতে পারবেন, এবং আমার কাছেও খুব অদ্ভুত লেগেছে এই ঘটনাটি। যাই হোক, আমরা চলে যাব আমাদের হাফেজ মানিউদ্দিন ভাইয়ের কাছে, তার কাছে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কেটিএন রেডিও ফুর্তি, অ্যান্ড চলে যাই আমরা সরাসরি আমাদের ভাঙালিকম ভাইয়া। জি, আমি যে ঘটনাটা বলবো, আমাদের ঢাকা জেলায় কেরানীগঞ্জ থানা, সেখানে বিশাল একটি অ্যাপার্টমেন্টের এরিয়া, আর সেখানে পাহারা দিতেন রাত্রিবেলায় একজন ব্যক্তি, যার নাম ছিল সিদ্দিক ভাই। তো উনি প্রতিটা রাত্রি আর কি পাহারা দেওয়া হতো। তো ঘটনা ছিল, সে রাত্রিবেলায় সে যখন রাত্রিতে পাহারা দিতেছে এবং বাঁশি ফুঁক দিতে দিতে হাঁটতেছিল এরিয়াতে, তো উনার অজান্তেই উনি আচমকাই নিজে হাঁটতে 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 উনার এরিয়া পার হয়ে অন্য এলাকাতে চলে যান। আচ্ছা, কিন্তু ওনার এটা মাথায় ধরেনি যে উনি কোথায় আছেন। যখন ওই এরিয়ার থেকে, মানে ওনার এলাকার থেকে পার হতে হতে আরেকটা এলাকা চলে গেছেন, তো ওই এলাকার থেকে একটা পুকুর ডোবা ছিল নোংরা, যেটা কচুরি পানাতে ভর্তি, এবং সেই পুকুরের ভিতরে, সেই ডোবার ভিতরে সেই সিদ্দিক ভাইকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। এবং শুধু ফেলে দেওয়া হয় না, তাকে উঁচু করে করে কয়েকবার ডুবানো এবং মানে উঠানামা করা হয়, এমন করতেছে, এবং সে খুব জোরে জোরে চিৎকার করতেছে। তাকে বেশ বড় ধরনের একটি আঘাত করে সেই পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়। যখন সে চিৎকার করতেছিল এবং তাকে যখন আঘাত করে ফেলে দেওয়া হলো, তে এলাকার জনগণ আসলো, এসে দেখলো এরকম এই ব্যক্তিটা পুকুরের মধ্যে ডুবে পড়ে আছে। তখন তাকে সাথে সাথে একটি ক্লিনিকে নেওয়া যাওয়া হয়, সেখানে ভর্তি করা হয়, এবং ডাক্তারের রিপোর্টে তারা বলতেছে যেটা সন্ত্রাসী হামলা ছিল। কিন্তু ঘটনা ছিল সেই ক্লিনিকের ভিতরেই ভর দুপুর বেলায় তাকে স্যালাইন দেওয়া হয়েছিল, যেহেতু শরীরটা অনেক দুর্বল এবং সারাটা গায়ে তার খুব দাগ। তাকে যে আঘাত করা হয়েছে, সে প্রহরের আঘাতের দাগ পুরো শরীরটিতে ভরা ছিল। তাকে স্যালাইন যে দেওয়া হলো, সে স্যালাইন চলতেছিল। ঘটনা ভর দুপুর বেলায় হয়, সেটা হচ্ছে
যখন 12টা নাকি 12:30 বাজে, তখন তাকে সেই বেড থেকে একটা ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এবং তার হাতে যে স্যালাইনটা লাগানো ছিল সেটা ছুঁড়ে ফেলা হয় এবং তার আশপাশে যারা লোকজন ছিল সকলের সামনেই তাকে যে মারতেছে এবং সে এক কথাই দিবে, এক কথাই বলতেছে, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। তো সবাই অদ্ভুত হয়ে তাকে দেখে যে ওরা কারা, কে মেরে ফেলবে, কিন্তু অর্থাৎ সবার সামনেই তাকে মারা হইতেছে। তো ক্লিনিকের সাথে সাথে বলে দেয় যেটা অস্বাভাবিক কোনো কিছু, আপনি তাড়াতাড়ি করে বাসায় নিয়ে একটা হুজুর দেখিয়ে দেন, এটা খুব অস্বাভাবিক। পরে তারা ক্লিনিক থেকে বাসায় নিয়ে আসে। বাসায় আনার পরও সে একই অবস্থা, ঘরের জিনিসপত্র ভাঙচুর করা, শুধু বলতে থাকে যে আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলতেছে, ওরা আসতেছে, আমাকে মেরে ফেলবে। তো একটা হুজুরকে খবর দেওয়া হয়, সেখানে হুজুর আসে, এসে দেখে যে হ্যাঁ পরিস্থিতি খুব ভয়াবহ এবং হুজুরও বলছে যে এটা খুব শক্তিশালী, ওনার সাথে কয়েকটা জিন আছে, ওনাকে খুব আঘাত করতেছে। পরবর্তীতে হুজুর কিছু চিকিৎসা দিয়ে দেন, কিছু যখন চিকিৎসা সামনে বসে করে সে একটু ভালোই ছিল। হুজুর যখন আবার চলে গেছে, তাকে আবারও সে আক্রমণ চলতেছিল, তাকে সে আবারও আঘাত করতেছিল। তখন উস্তাদজি যিনি তাকে সুস্থ ট্রিটমেন্ট করতেছিলেন, একটু পানি দেওয়া হয়েছিল, পড়া পানি। ওই পানিটা ছিটানোর পরে যিনি কি পানিটা নিচ্ছে তাকে ছিটাবে, ছিটিয়ে দিছে, ওই তাকেও একটি চড় মারা হয়, তাকেও খুব আঘাত করে। পরবর্তীতে খুব অবস্থা খারাপ, সে উস্তাদজিকে আবার ডাকানো হয়। তখন উস্তাদজি বলছে যে আমার পক্ষে এখন সম্ভব না, আমি পারবো না, কেননা একটা খুব শক্তিশালী 3টা জিন আছে, আমার দ্বারা সম্ভব না, আপনারা আরেকটা জায়গায় ট্রাই করুন। তারা আরেকটা উস্তাদজিকে নিয়ে আসে। সেই উস্তাদজি এসে দেখে যে হ্যাঁ পরিস্থিতি খুব ভয়াবহ এবং উস্তাদজি বেশ কাজ করে এবং সপ্তাহখানিকের মতো ঠিকঠাক, কিন্তু প্রতিটা রাত্রি এরকম বিরক্ত করে যেত, খুব আঘাত মারতো এবং সে একই কথা বলতো যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। কিন্তু উস্তাদজি যে কাজগুলো করেছিল, যে সে কিছুটা ভালো থাকার পর আবার এইরকম কিছু কিছু মাঝে সাঝে রাত্রেবেলায় কিছু অঘটন ঘটতে থাকে, অস্বাভাবিক কিছু ঘটতে থাকে। পরবর্তীতে সে আমার শরণাপন্ন হয়, আমার কাছেও আসে। আসার পর আমি যখন বসাই তাকে, সেই একটা জিন সে আমার কাছে হাজির হয়, একটা জিন হাজির হয়, এসে বলতেছে যে আমরা ও মুসলিম, ও তো মুসলিম, ও কেন অন্যায় কাজ করে, ও রাত্রিবেলা যে পাহারা দিয়ে থাকে, তো আমরা যেখানে স্থান, আমরা যেখানে থাকি, আমরা এখানে যেখানে আমাদের সাথে থাকা হয়, সেইখানে এসে সে এরকম খুব অন্যায় অত্যাচার করে, ওই এলাকার কিছু মেয়েদের নিয়ে কিছু জুলুম করে, কিছু খারাপ অন্যায় করে। তো আমরা এটা বহুবার দেখেছি, কিন্তু এবার ওকে আর ছাড়া হবে না, ওকে আমরা মেরেই ফেলবো, আমাদের কাছে নিয়ে চলে যাব এবং ওকে আঘাত করব, মেরেই ফেলবো, ওকে আমরা ছাড়বই না। পরবর্তীতে বলা হলো দেখেন ও ভুল করতে পারে, মাপ করে দেওয়া হোক, আর এরকম যেন না করে। ওরা বলতেছে না, এটা সম্ভব না, আমরা বহুবার তাকে দেখেছি, ও মুসলিম জাতি, ও মুসলিম, কিন্তু ও খুব অন্যায় করে, খুব ভুল করে, এজন্য ওকে আমরা রাখবো না, ওকে মেরেই ফেলবো। পরবর্তীতে তার আমাদের চিকিৎসা চলতেছে। এখন আমরা বলছি ঠিক আছে, সিদ্দিক ভাই সে এখনো বলতেছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। পরবর্তীতে ওনাকে বললাম যে আপনি তওবা করে নামাজ পড়ুন, গুনাহ খানার জন্য আপনি মাপ চান আল্লাহর কাছে, এবং বিশেষ করে আপনি সুপাতে আসুন। তা এখন আলহামদুলিল্লাহ কিছু অস্বাভাবিক এখনো কিছু ঘটতেছে, কিন্তু আশা করা যায় ইনশাল্লাহ সে মতন খুব ভালোর দিকে আসবে। আমার ঘটনাটা এটাই ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন সরাসরি একটা অডিও ক্লিপে যাব, তারপর আবার আপনাদের কাছে ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। Stay tuned to Radio Putted FM and do Futi. আসসালামু আলাইকুম রাসেল ভাই, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম সব লিসেনার্স। আমি আশা করি রাসেল ভাই আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি তুহি বলছিলাম নরওয়ে থেকে। আমি কিছুদিন আগে সামার ভ্যাকেশনে আমি দেশে যাচ্ছিলাম এবং আমি তখন স্টুডিওতে গিয়েও আমার কিছু কাহিনী শেয়ার করেছি আপনাদের সাথে, এবং তখন আমি বলেও এসেছিলাম যে ঈদ উপলক্ষে আমি আমার শ্বশুর বাড়ি যাব, ব্রাহ্মণবাড়ি আছে সেটা, এবং ওখানে একটা এলাকাবাসী থেকে শোনা একটা হন্টেড জায়গা আছে, সেই জায়গা আমি অবশ্যই যাব দেখতে যে আসলে এই জায়গাটা কতখানি হন্টেড বা পুরোপুরি কি ভয় থেকে লোকজন এগুলো বলে কিনা। তো আমি সেখানে গেছি এবং আমি এটাও বলেছিলাম যে আমি কাহিনীটা হয়তো স্টুডিওতে এসে শেয়ার করতে পারবো না, আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো, যেহেতু আমি আবার নরওয়েতে চলে এসেছি। তো আমরা আসলে আমার শ্বশুর বাড়িটা হচ্ছে কাজীপাড়াতে, এটা অবশ্যই ব্রাহ্মণবাড়িয়ার লোকজন শুনলে আপনারা বুঝতে পারবেন, কারণ সিটিতেই বলতে গেলে। সেখানে যে বাড়িটার কথা আমি বলছি, সে বাড়িটা অনেক বড়, হাই রাইজ অ্যাপার্টমেন্ট, এবং আমি
আমরা জানি যে বাংলাদেশে এখন বিভিন্ন যে ঢাকার বাইরে জায়গাগুলো মফস্বল এগুলো এখন ইমপ্রুভ হচ্ছে ডে বাই ডে। তো সেই অ্যাপার্টমেন্টটা খুব একটা বেশি পুরনো না, মানে বলতে গেলে নতুনই, এবং সেটা হাই রাইজ, যেহেতু আমি বললাম অনেকগুলা তালা। ওপরের দিক থেকে 4টা ফ্লোর আসলে কোনোদিনই কেউ ভাড়াও নিতে পারে না বা থাকতেও পারে না সেখানে। যে মালিকগুলো তারাও থাকতে পারে না, তারা ভাড়াটিয়ার কাছে দিলে কোনো লোকজন ওখানে থাকতে পারে না। তো ওপরের 4টা ফ্লোর সবসময় খালি থাকে, আর নিচের দিক থেকে ফ্লোর গুলো ওখানে মানুষজন থাকে। তো এটা একটা অদ্ভুত ব্যাপার, আমি এলাকাবাসী থেকে শুনেছি এই জিনিসটা। তারপর আমার হাজবেন্ড আমাকে বললো যে যেহেতু আমরা এরকম যাই হন্টেড প্লেস গুলাতে, আসলে আমরা দুইজনই ট্রাভেল ফ্রিক, আমরা খুব ঘোরাঘুরি করতে পছন্দ করি। আর যে কোনো জায়গায় গেলে না প্রথমে আমরা খুদে ফেলি লোকজনের মুখে বা শুনে বা গুগল করি যে কোনো হন্টেড জায়গা টাকা আছে নাকি, কারণ আমরা আসলে খুব মানে আমাদের আগ্রহটা অনেক ওইসব জায়গায় যাওয়ার আর কি। তো আমরা ভেবেছিলাম যে আচ্ছা ঠিক আছে, এবার ঈদ উপলক্ষে যেহেতু আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, তাহলে অবশ্যই একটা দিন বা একটা রাতে সময় করে আমরা সে বাড়িতে যেয়ে আমরা দেখি যদি দারোয়ানকে সামহাও ম্যানেজ করে উপরের ফ্লোর গুলাতে ওঠা যায়। তো যে কথা সেই কাজ, আমরা আসলে খুব অল্প সময়ের জন্য গেছিলাম, কারণ আমাদের ভ্যাকেশনে মানে আমরা নরওয়ে থেকে বাংলাদেশে গেছিলাম পুরোপুরি অল্প সময়ের জন্য। তো ব্রাহ্মণবাড়িতে খুব একটা বেশি দিন থাকা হয়নি, কিন্তু যতদিনই আমি থেকেছি আমাদের প্রতিদিনই এরকম অ্যাটেম্পট ছিল যে আজকে যাব। মজার ব্যাপার হচ্ছে রাসেল ভাই, যেদিনই আমরা অ্যাটেম্পটটা নিতাম যে আজকে সেটা আমরা জায়গাটা দেখতে যাব, আমরা রিক্সা করে ঘুরতাম, মানে বলতাম যে আচ্ছা ঠিক আছে ওই বাড়িটা, আমরা কিন্তু জানি যে লোকেশনটা কোথায়। মজার ব্যাপার হচ্ছে ওই বাড়ির যে রোডটা, ওই রোডটাতে গেলে আমরা সামহাও আমাদের দিক নির্দেশনার একটা অন্যরকম একটা ভুল হওয়া শুরু করে, মানে আমরা ওই বাড়ি পর্যন্ত যেতে পারি না। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, এবং এটা কোইন্সিডেন্স না। আমরা প্রথম রাতে প্রায় 1-1.5 ঘন্টা রিক্সা দিয়ে ঘুরলাম, ওই বাড়িটার আশেপাশে মানে ধরা ছোঁয়ার বাহিরে সে বাড়ি পর্যন্ত আমরা যেতে পারিনি। পরে অন্যদিকে ঘুরে টুরে পুরো ব্রাহ্মণবাড়িয়া যতটুকু শহর বলা চলে, হ্যাঁ পুরো শহরটা আমরা ঘুরলাম, পুরো শহরটা, হ্যাঁ, এবং আমরা কিন্তু সে বাড়ি পর্যন্ত যেতে পারিনি। আচ্ছা এটা তো প্রথম দিন গেল, হয়তো ভেবেছিলাম যে অনেকদিন পর গেছে আমার হাজবেন্ড, সে হয়তো বুঝতে পারছে না, চিনতে পারছে না। আমরা চলে এসেছি। সেই রাতে আমরা আমার শ্বশুরবাসের ছাদে উঠলাম, ছাদে উঠে দেখলাম একদম বরাবর বিল্ডিংটা দেখা যাচ্ছে, এবং সেই জায়গা দিয়ে আমরা রিক্সা দিয়েও ঘুরে আসছি। তাহলে সেই বিল্ডিংটা কেন আমাদের চোখে পড়লো না? এত বড় একটা বিল্ডিং, এটা তো শুয়ের মতন না যে ছোটখাটো হারিয়ে গেছে, তা কিন্তু না, তো হাই রাইজ একটা বিল্ডিং। পরে আমরা দেখলাম যে আচ্ছা ঠিক আছে আমরা এভাবে যাবো, ছাদ থেকে দাঁড়িয়ে প্ল্যান প্রোগ্রাম করলাম যে আচ্ছা ঠিক আছে ওই রোডটা দেখা যাচ্ছে, ওই রোড দিয়ে এভাবে করে যাবো। তারপরের দিন সেম গেলাম এবং ওই নির্দেশনে আমরা আগালাম। বিশ্বাস করেন রাসেল ভাই, মানে এটা হয়তো মনে হতে পারে অনেক অডিয়েন্সের কাছে, কিন্তু আমি মিথ্যা কথা বলবো না, অবশ্যই বলবো না, কারণ আমি এগুলো নিয়ে মিথ্যা বলতে চাচ্ছি না। বলে হয়তো আমি একটুর জন্য ফেম পাবো, বাট এছাড়া কিন্তু আমার খুব একটা লাভ হবে না। আমি সেই বিল্ডিংটা আমরা আর পাই নাই। ইনফ্যাক্ট একটা টাইমে রিক্সা থামিয়ে আমরা একটু হেঁটেও দেখলাম যে আচ্ছা ঠিক আছে হয়তো রিক্সা দিয়ে বুঝতে পারছেন, একটু হাঁটাহাঁটি করলে বুঝতে পারবো, না সেরকম পাইনি। ওই বিল্ডিংটাই আমরা আর পাচ্ছি না। আচ্ছা এখন এরপরে তো আমাদের চলে আসতে হবে, আসলে আমরা 3 দিনের জন্য গেছিলাম ওখানে, আর এরপরের দিন ঈদ ছিল। আমরা ভাবলাম যে ঠিক আছে আগামীকালকে আমি আবার একটা অ্যাটেম্পট নিব, এটাই আমার মানে লাস্ট অ্যাটেম্পট, কারণ এরপর আমার সময় হচ্ছে না। আমি পাগলের মতন তন্ন করে এরপরের দিন অবশ্য আমার হাজবেন্ডের কোনো ইন্টারেস্টই ছিল না, কারণ সে বলতে যে আমরা যাচ্ছি গিয়ে পাচ্ছি না, হয়তো এটা একটা সাইন যে আমাদের আসলে এখানে যাওয়া উচিত না, হয়তো খারাপ কিছু আমাদের জন্য ওয়েট করছে, তো আমরা যা কিছু ঘটে ভালোর জন্য ঘটে, আমাদের আসলে এখানে যাওয়া উচিত না। তারপরও আমি তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা এটাই লাস্ট, যদি আমরা এবার না পাই তাহলে সমস্যা নেই, আমি আর ট্রাই করব না। তো এই যে আমরা সেকেন্ডের যে প্ল্যান গুলো করছিলাম, সেদিনও রাত্রেবেলা আমরা ছাদে উঠে প্ল্যান গুলো করছি। প্রচন্ড গরম ছিল, যেহেতু আমি সামার ভ্যাকেশনে গেছি, প্রচন্ড গরম, এবং রাত 12টা নাগাদ সবাই ঘুমিয়ে গেল, দেখলাম যে পুরো জায়গাটাই নিরিবিলি এলাকাটা। তো এবং ওখানে আমি এই প্ল্যান গুলো যখন করছিলাম আমার হাজবেন্ডের সাথে, ঠিক এই টাইমটাতে না মানে অনেক কোনো বাতাস নেই, কিছু নেই, প্রচন্ড গরম, আর খুব হিউমিড ছিল, খুব ঘামছিলাম ওই টাইমটাতে। সেই সময় আমি দেখলাম, লক্ষ্য করলাম যে আমার যে বাম পাশটা মানে আমার কান, মানে বাম গালটা একদম কান থেকে শুরু করে আমার ঘাড় পর্যন্ত, নেক পর্যন্ত, মানে আমার টোটালি বাম পাশটা আর কি পুরোপুরি বন্ধ হয়ে ব্লক হয়ে অবশ হয়ে গেছে, পুরোপুরি অবশ হয়ে গেছে। আমি বললাম যে আচ্ছা আমার এরকম হচ্ছে,
মানে আমি ভেবেছিলাম আমি অ্যাভয়েড করবো, আচ্ছা ঠিক আছে একটুক্ষণের জন্য হয়তো হয়েছে, মাঝে মাঝে আমাদের কান বন্ধ হয়ে যায়, ঠিক হয়ে যাবে, কিন্তু না। এবং পেইন করা শুরু করলো আমার কানটা হঠাৎ করে একদম আমার লেফট সাইডে। আরো মানে অদ্ভুত যে ব্যাপারটা, আমি তারপরে এই মানে মাসাজ করছি জায়গাটা, যে মানে এরকম হচ্ছে কেন, খুব পেইন হচ্ছে। আমার হাজবেন্ড বললো যে কি হয়েছে তোমার, আমি যে না আমি তো বুঝতে পারছি না, হঠাৎ করে এই জিনিসটা হলো। অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার ঠিক বাম পাশে যে ব্যথাটা হচ্ছে, আমি বাম পাশটা একটু টার্ন করে দেখলাম আমি ওই বিল্ডিং এর বরাবর দাঁড়িয়ে আছি, ওই বিল্ডিং এর বরাবর দাঁড়িয়ে আছি। এবং আমি তখনও প্ল্যান করছিলাম যে আচ্ছা ঠিক আছে, এটাই একটা কবরস্থান আছে ওইদিকে, এটাই হচ্ছে রাস্তা, আমরা এদিক দিয়ে গেলেই বিল্ডিংটা খুঁজে পাবো। এই কথাগুলোর মাঝখানে কিন্তু আমার এই ব্লকেজটা, তখন আমার হাজবেন্ড একটু ভয় পেয়ে যায়। সে বলল যে দেখো আমি তোমাকে মানা করেছি গত 3 দিন ধরে, যে যেহেতু আমাদের হচ্ছে না সেহেতু বুঝে নিতে হবে যে এখানে আমাদের জন্য অনেকে অশুভ কিছু একটা আছে, ওয়েট করছে। কারণ আমরা তো বিভিন্ন জায়গায় এরকম যাই, তাই না? তো আমরা তো আর জানি রাতেল ভাই যে আসলে যারা এই ধরনের কন্টেন্ট জায়গাগুলোতে যায় তাদের সাথে হয়তো শারীরিক ভাবে কোনো সমস্যা হয়, মানসিক ভাবে কোনো সমস্যা হয়, বা তাদের কোন একটা কাজে ক্ষতি হয়ে যায়, বা তাদের ক্ষতি না হলে, তাদের ডাইরেক্টলি ক্ষতি না হলে তাদের ফ্যামিলি মেম্বার কারো উপর দিয়ে কোনো একটা ধকল যায়, এটা কিন্তু আমরা জানি। তারপরও অনেক দোয়া কালাম পড়ে, অনেক সূরা পড়ে, মাঝে মধ্যে আমি কোরআন শরীফও ক্যারি করি আমার সাথে, ছোট একটা কোরআন শরীফ। তারপরও যেটা দেখা যায় যে একটু না একটু হয় আমার উপরে, না আমার হাজবেন্ডের উপরে একটু না একটু কিছু একটা হয়, ফিজিক্যালি বা মেন্টালি একটু ট্রমাটাইজড হয়ে যায়, এটা হয় সেম জিনিসটা। তখন আমার হাজবেন্ড আমাকে বলেছে দেখো আমরা কিন্তু এখনো যাই পর্যন্ত নাই, দূর থেকে যা দেখছি এখানেই আমাদের এই সমস্যাটা, ঠিক আছে তোমার এই প্রবলেমটা হলো। মানে আমার তখন পেইনটা না মানে অনেক বেশি হচ্ছিল রাতেল ভাই, যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটু ছাদ থেকে নেমে যাই, এখন বাকি কথা বাসায় গিয়ে বলবো। মানে আমি আসলে মিথ্যা কথা বলবো না, আমি একজন মুসলমান এবং আমি একজন প্র্যাকটিশনার মুসলিম, তাই আমি আসলে মিথ্যা কথাটা অ্যাভয়েড করতে চাই। আমি ছাদ থেকে বের হলাম, দরজাটা লাগালাম, সাথে সাথে আমি ঠিক, এবং আমি এটা ট্রাই করার জন্য আমারও দরজাটা খুলে 5 মিনিট পরে আমি আবার ছাদে গেলাম, এবং আমি দেখলাম যে সেম প্রবলেমটা হচ্ছে আমার সাথে আবারও। তারপরে বললাম যে না, বুঝতে পেরেছি এখানে আসলে আর সময় ব্যয় করার দরকার নেই, বের হয়ে গেলাম। লাস্ট রাত আমি তো বলেছি যে হ্যাঁ আমি আবার একবার যাবো, এটা 3rd টাইম, আমি যদি এবার না পাই তাহলে তো নাই। আমার স্বামীর প্রচন্ড বাধা বিপত্তি অনুযায়ী আমি ওটা উপেক্ষা করে আমি গেলাম, আমি তাকে নিয়েই গেলাম। আমি বললাম যে প্লিজ এটাই লাস্ট, আচ্ছা ঠিক আছে। ওই বাসাটা আমি পাইনি এবং আমরা শ্মশান ঘাট, ওখানে শ্মশান ঘাট আছে আর কি ওদিকে ব্রাহ্মণবাড়িতে, অবশ্য আমি আপনারা যারা আছেন ব্রাহ্মণবাড়ি থেকে শুনছেন তারা বুঝতে পারবেন, একটা শ্মশান ঘাট আছে। এবং ভোর মাগরিব সময়, সে সময়টা আমি ওখানে মানে রিক্সা নিয়ে ওদিকে পৌঁছে গেছে। আসলে বাড়ি খুঁজতে একদম শেষ সীমানা পর রিক্সাওয়ালাকে বললাম ঠিক আছে এই গলি বাদ দেওয়ার দরকার নাই, এটাও আমরা ঘুরে যাই। আমার হাজবেন্ড যদিও বলছিল যে এখানটা শ্মশান আছে, আমি বললাম যে সমস্যা নেই, ঘুরে গেলাম। একদম ভোর মাগরিব সময় শ্মশানের পাশে একটা মন্দির, সেখান থেকে আসলে ওরা কীর্তন গাচ্ছিল, মাগরিবের আজান দিচ্ছিল, মানে এক পাশে আজান হচ্ছে এক পাশে কীর্তন হচ্ছে। আমি একদম যা শ্মশানের জায়গাটুকু ক্রস করছিলাম, এবং সেই সময়টা কি পরিমাণ যে অদ্ভুত এবং কি পরিমাণ যে ভয়ঙ্কর। আমার স্বামী বললো যে ঠিক আছে, এখন আমার মনে হয় এই জায়গাটা, এটা যদিও এখানে লোকজন যায় একটু ঘুরতে টুরতে যায়, কারণ পেছনে একটা নদী আছে, নদীর জায়গাটা পুরোটা বাঁধানো জায়গা, বিকালবেলা যায় লোকজন, বলে যে কিন্তু এই সময়টা তো ঘোরার সময় না, আর এই সময়টা খুবই খারাপ সময়। আমরা এসটিও কিন্তু একটা অন্যরকম একটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্সের জন্য এসেছিলাম, একটা বাড়ি খুঁজতে। সে বাড়িটা আমরা পাইনি, খুঁজতে শ্মশান পর্যন্ত চলে গেছে, এবং এমনই একটা জায়গায় গিয়ে পৌঁছালাম, এমন একটা সময় গিয়ে পৌঁছালাম যে সময়টাতে ভোর মাগরিব মানে সন্ধ্যা, মাগরিবের আজানও হচ্ছে, একদম মসজিদ থেকে অনেকগুলো মসজিদ থেকে আজান আসছে, ওদিক থেকে কীর্তন হচ্ছে, খুব একটা মানে দোটানা একটা পরিবেশের মধ্যে। রিক্সাওয়ালা কেন জানি বললো যে আর যাবে না, মানে আমাকে বললো যে আমি রিক্সাটা চেঞ্জ করতাম। তো তারপরে আমি রিক্সা চেঞ্জ করেছি, আর দেখলাম যে কোনো রিক্সাই পাওয়া যাচ্ছে না, মানে রিক্সা এই সময় আমাকে ওখান থেকে নিবে না, কিন্তু আমার তো বাসায় যেতে হবে। শ্মশানটা একদমই চুপচাপ ছিল, মানে কেউই ছিল না। পাশে মন্দিরে অবশ্য অনেক মহিলা ছিল, ওরা কীর্তন গাচ্ছিল। একদমই মানে খুবই মনে হচ্ছে যে এই জায়গাতে অনেক দিন অনেক মাস কারো পা পড়ে না, এই ধরনের একদম চুপচাপ একটা অ্যাবান্ডেন্ট একটা অবস্থা। তারপরে একদম গা থমথম করা একটা পরিবেশ। তার থেকেও বেশি আমার মনের মধ্যে যেটা হচ্ছিল যে আমি বারে একটা জায়গা খুঁজেও পাচ্ছি না। আর আজকে 3য় দিন খুঁজতে আমি একটা শ্মশানে চলে এসেছি, এবং মানে খুবই একটা অড টাইমে চলে এসেছি। তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার গাটা ভার হয়ে যাচ্ছে, অ্যাজ ইউজুয়াল আমার গাটা ভার হয়ে যাচ্ছে। এবং গত রাতেও আমার সাথে ছাদে একটা ইনসিডেন্ট হলো, আমার গা ভার হয়ে যাচ্ছে। আমি আমার হাজবেন্ডকে বললাম যে তামাও একটা রিক্সা ম্যানেজ করেন, বুঝলাম না কেন যেন রিক্সাওয়ালারা আর এখান থেকে কোনো কাস্টমারই নিতে চাচ্ছে না, আপনি সামহাও একটা রিক্সা ম্যানেজ করেন,
আমি আর ওই বাড়ি পর্যন্ত হয়তো আমাদের আর যাওয়া হবে না, কিন্তু আমি সিমটম বুঝে গেছি যে ওই বাড়িটা আসলেই অশুভ। এবং আমি এই রেকর্ডিং এর সাথে সাথে ওই বাড়িটার একটা ছবিও রাসেল ভাই আপনাকে ইমেল করে পাঠিয়েছি, একদম সার্কেল করে, যে দূর থেকে ওই বাড়িটার উপরের 4টা ফ্ল্যাট যে পুরো খালি, পুরো অন্ধকার, আর নিচের ফ্ল্যাটে যে লোকজন থাকে, আমি একটা সার্কেল করে আপনাকে পাঠিয়ে দিয়েছি। হয়তো লিসেনাররা দেখতে পারবে না, তো আপনি দেখতে পারবেন। আমি আমার শ্বশুরবাড়ির ছাদ থেকে জুম করে রাতের বেলা আমি ওই বাড়িটার ছবি যতখানি ক্লিয়ার করে আনা যায় আমি আনার চেষ্টা করেছি। তো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সবাইকে। রাসেল ভাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক, ইউ আর লিসনিং টু রেডিও ফুটেজ FM। আমি রাস্তেল আছির সাথে, আমার সাথে রয়েছেন আমাদের আজকের অতিথিরা এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি টুইটারে দেখতে পাচ্ছি লিখছেন পাবনা থেকে অ্যাপ দিয়ে শুনছেন রাজ হানিফ খুলনা রেলওয়ে স্টেশনে তিনি হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করছেন আর ভূত FM শুনছেন। ছবি পোস্ট করেছেন একটা, বেশ ভালো লাগলো শুনে যে কোন জায়গা থেকে এখন শুনছেন। ওকে, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, যেমন বিশাল বৈরাগী রাজবীর আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও টুকু শেখ, এবং তিনি বাঘারপাড়া থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আবু ইউসুফ, আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার শোভন, এছাড়াও আছেন আমাদের সঙ্গে রফিকুল ইসলাম, আছেন আমাদের সঙ্গে কাজী ফাহিম ফয়সাল, আছেন আমাদের সঙ্গে এছাড়াও দেখতে পাচ্ছি প্রিন্স তীর্থ, দুর্জয় রয় আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন শেখ তুহিন, নীরব আহমেদ কামাল সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে আমাদের যে পেজ রয়েছে রেডিও ফুকির পেজ, সেখানে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সোহেল রানা, এছাড়াও আছেন আমাদের সঙ্গে আছেন শাফিনুর ইসলাম, নাহিয়ান আফরিন অরিন, আমাদের সঙ্গে আছেন RDX আকাশ, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি MD মাসুদ রানা, এছাড়াও আছেন সুমন আহমেদ আমাদের সঙ্গে আছেন, অনুরাগের বিনা আমাদের সঙ্গে আছেন, উইন চাকমা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে আছেন এবং লাইভ শুনছেন তারা, এবং সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যেমন এই পেজটিতে আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে আছেন তাদের মধ্যে MB রফিকুল ইসলাম আজাদ আছেন, রাউপুর আমাদের সঙ্গে আছেন, এবং আজাদ খুব চমৎকার বলছে, মাঝে মাঝে ঝিরঝির করে এবং সাউন্ড কমে যায়। আচ্ছা, বৃষ্টি শব্দ মনে করেছিলাম আমি, না সেরকম কিছু না। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাউপুর। আচ্ছা, আপনি আপনার ওয়াইফাই নেটওয়ার্কের চেক করেন, কারণ ফেসবুকে এরকম হওয়ার কথা না। আহমেদ নাজির আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফাহিম শাহরিয়ার, এছাড়া মোহাম্মদ আলী শিমুল আমাদের সঙ্গে আছেন, আব্দুস সামাদ সৌরভ আমাদের সঙ্গে আছেন, এমনি পেলিম রেজা আছেন আমাদের সঙ্গে, রায়হান নিশো আছেন, নীরব ইসলাম সজীব আছেন, নীল কাব্য আমাদের সঙ্গে আছেন, GM আরিফ আসনাত আমাদের সঙ্গে আছেন, মোতাসিম আরিফিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আব্দুস সালাম সৌরভ, এছাড়াও আছেন ওয়াইতন থমাস, এবং আমাদের সঙ্গে আছেন আলম খোরশেদ, ফাহিম শাহরিয়ার সৌরভ আমাদের সঙ্গে আছেন, সিয়াম রহমান আমাদের সঙ্গে আছেন, রিয়াজ খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইফতিয়াক আহমেদ তন্ময়, হাতিব রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মুস্তাকিম আরিফিন আছেন, আমাদের সঙ্গে উত্তম বিশ্বাস, এবং আমাদের সঙ্গে আছেন MD সৈকত, আব্দুস তামাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইরফান আহমেদ ইমরান আছেন, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি শামিমা আক্তার সরণী সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের নতুন অতিথিকে নিয়ে। ছোট্ট, একেবারেই ছোট বিরতি, সুতরাং কোথাও যাওয়ার চিন্তাও করবেন না, কারণ একটু পরেই ফিরে আসবো। এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টেশন রেডিও ফুটেজ FM and do 40। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় এক্স্যাক্টলি সকাল রাত 8টা বেজে 8 মিনিট, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের অতিথিরা। আপনারা শুনছেন ভূত FM, আর আপনারা সবাই জানেন যে অ্যানিভার্সারির ব্যাপারটা শুনলে এরকম উৎসব আনন্দ অনেক কিছু মনে হয়, এবং মনে হয় যে অনেক কিছু ঘটবে, এরকম কিছু মনে হয়। সেটা যদি 5 বছরের অ্যানিভার্সারি, 5th অ্যানিভার্সারি, তাহলে কোনো কথাই নেই। ইয়েস, আমি বলছি দারাজের 5th অ্যানিভার্সারির কথা, এবং এটার জন্য দারাজ আপনাদের জন্য একটা বিশেষ উপহার নিয়ে এসছে। যারা ভূত FM ভালোবাসেন সেই ভূত FM লিসনারদের জন্য এই গিফটটা, এবং এই গিফটটা হচ্ছে অ্যামেজিং একটা ভাউচার, এবং সেই ভাউচারের কোডটি হলো ভূত 500, অর্থাৎ BHOOT 500। অবশ্যই আপনাদের ভাউচারটি ব্যবহার করতে হবে 6 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে, কারণ 6 তারিখে তারা 5th অ্যানিভার্সারি, মানে 5 বছর শেষ করেছে, 5th অ্যানিভার্সারি শুরু হয়েছে, এবং 14 তারিখ পর্যন্ত এই উৎসবে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে
আপনি এই কোডটা যদি ইউজ করেন তাহলে দারাজ এবং দারাজে আপনি তাহলে ৩,০০০ টাকার কেনাকাটায় আপনি ৫০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তার জন্য আপনাকে তাহলে এখন শুরুতে কি করতে হবে, আপনার দারাজে আপনি ভিজিট করতে হবে, যেটা প্রয়োজনীয় জিনিস সেটা দারাজ থেকে কিনে ফেলতে হবে। আর যাদের অ্যাপ নেই তাদের অ্যাপটা ডাউনলোড করে ফেলতে হবে, এবং আশা করছি যে আপনারা সেটা করবেন এবং আপনাদের এই উপহারটা আপনারা গ্রহণ করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম নিতু। ওয়ালাইকুম সালাম। আমি অপম, মানিকগঞ্জ সাটুরে থেকে। থ্যাংক ইউ সো মাচ, অনেক দূর থেকে এসেছেন আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য, এই জন্য আপনাকে শুরুতেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। চলে যাব সরাসরি আপনার ঘটনায়। জি, আমার প্রথম যে ঘটনাটা ভাইয়া, জি। এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়ার একটা ঘটনা। আমি যখন ক্লাস 9-এ লেখাপড়া করি, তো তখন আমার আব্বু আম্মু এক বাসায় তারা থাকে, আর এক বাসায় আমি থাকি। তো বেশ কিছুদিন থাকার পর একদিন বৃহস্পতিবার, আমার স্পষ্ট মনে আছে, রাতটা ছিল বৃহস্পতিবার দিন। জি। তো ওই দিন আমি একটা এফএম রেডিও শুনতেছিলাম। তো এমন সময় মনে হচ্ছে যে আমার পায়ের থেকে আমি মাথা পর্যন্ত যে দৌড়টা ছিল আমার রুমের, জি। দূর পর্যন্ত নুপুরের বা ঘুঙুরের আওয়াজ হচ্ছে। তো আমি ভাবলাম যে এফএম এ হয়তো বা এরকম সাউন্ড দিয়ে থাকে, তো মেবি এটা হয়তো বা এফএম এর কোনো একটা সাউন্ড, আমার ভুল হচ্ছে। তো আমি কি করলাম যে শব্দটা দেখে আস্তে আস্তে বেরিয়ে চলেছে। দেন আমি করলাম যে ঠিক আছে, তাহলে রেডিও এফএমটা বন্ধ করে দিই, তারপর দেখি কি অবস্থা। তো আমি আমার এফএম রেডিও বন্ধ করে দিলাম, দেখলাম যে না, এটা কোনো এফএম রেডিওর কোনো সাউন্ড ছিল না, এটা একটা বাইরের কোনো একটা সাউন্ড ছিল। আর সাউন্ডটা আস্তে আস্তে বেরিয়ে চলেছিল, যেটা কোনো ক্রমে ছিল না, একদম ঝুমুর 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 সাউন্ড ছিল। তো আমি একটু উৎসাহের সাথে বাইরে বেরোয় দেখতে চাইলাম যে বিষয়টা কি, আসলে একটু দেখা দরকার। তো আমি বাইরে যে দেখি, আমার ডোর খুলে যে না, ওরকম কোনো কিছুই নেই, একদম যেরকম ওরকম সাদামিটি। তো আবার আমার ডোর আমি বন্ধ করে দেওয়ার পর আমি আবার আমার বিছানায় শুতে যাব, তখন আবার দেখি কান্নার আওয়াজ। কান্নাটা এমন আওয়াজ যে ছেলেও না মেয়েও না, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না রাসেল ভাই, এরকম একটা কান্নার আওয়াজ। তো আমার ওয়াশরুমের সাথে আমার ফুপুর বাসা ছিল। তো মাঝে মাঝে এই ফুপু আর ফুপুর সাথে একটু কথা কাটাকাটির বিষয়ে দু এক কথার কারণে ফুপু কান্না করতো। আমি ভাবলাম হয়তো বা ফুপুই কান্না করতেছে, কিন্তু আমার তখন ওই খেয়াল ছিল না যে এত রাত হয়ে গেছে, প্রায় 12টা-1টার মতো। জি। তো আমি আমার ওয়াশরুমের নখ খুলে তো আমি ফুপুকে ডাকতেছি যে ফুপু কান্না করতেছেন কেন, কি হয়েছে আপনি কান্না করতেছেন? তো ফুপু কোনো সাড়া দিচ্ছে না, এমন সময় কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেল। তো তখন ভাবলাম যে না, যা হচ্ছে হয়তো বা কোনো সাধারণ কোনো বিষয় না, হয়তো বা খারাপ কোনো কিছু চলতে যাচ্ছে, তাহলে আমি আমার রুমে চলে যান। তো এই কথা বলে আমি আমার রুমে চলে গেলাম। তো যে আমি লাইট অফ করে আমার বিছানায় আমি শুয়ে পড়লাম। তো সাথে সাথে আমার মনে হলো হয় আমি ঘুরতেছি, না হয় আমার খাট মানে অটোমেটিকভাবে ঘুরতেছি। আর ঘোরার দিক নির্দেশনা এমন ছিল যে যখন বন্যার পানি আসে, তো যদি কোনো ঘুরতে ঘুরতে একটা পাকের মতো সৃষ্টি হয়, ওই টাইম ওইরকমভাবে আমি ঘুরতেছিলাম। আর আমি ঘুরতেছিলাম, মনে হচ্ছে আমি নিচে কোথাও পড়ে যাচ্ছি, আর আমার উপরে হাজারো মানুষের আত্মনাদ বা আমাকে দেখতে এরকম। তো এক সময় এরকম ঘুরতে ঘুরতে সবকিছু একদম থেমে গেল। মনে হলো যে আজকে রাতটাও কেমন যেন বরফের মতো জমে ঠান্ডা হয়ে গেছে। তো এমন সময় চোখ দিয়ে পানি বেরোলো যে যা কিছু হইতেছে কোনো ভালো কিছুই না, আজকে হয়তো বা খারাপ কিছুই হইতে চলতেছে। আর নিজের উপরে দোষ দিতেছিলাম যে শিক্ষা নাও, যে কত এফএম শোনার শখ, আজকে সব কিছু শেষ হয়ে যাবে। তো এমন সময় আমার রুমের লাইট অফ ছিল, আমার ডান পাশে আমি দেখতে পারি যে মাদ্রাসার কোনো মেয়ে যে কালা বরকা, একদম মুখ চোখ যেরকম, একদম হাত পা মোজা দেয়া পরা থাকে সেম ওই রকম, এবং মেয়েরা যে নামাজ পড়ে দাঁড়ায় সেম ওই রকম ভাবে নামাজ পড়ে দাঁড়ানো সে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে। এটা আমার হেলিটেশন বলবো না, কারণ আমি অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা যাবৎ আমি ওই অবয়বের সাথে ছিলাম, কথা বলেছি। এই কারণে আমি বলবো যে না, এটা আমার দেখার কোনো ভুল না। তো কিছুক্ষণ যাওয়ার পরে তো সে লম্বা করে একটা সালাম দিল। সালাম দেওয়ার পরে বলতেছে যে আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, আর আমি কোনো আপনার ক্ষতি করতেও আসিনি। তো আমি কোনো কথা বলতে পারছিলাম না, আমার সারা শরীর হাত পা অবশ্যই যাচ্ছিল। এরকম করতে মনে মনে আল্লাহ আল্লাহ নাম নিতে নিতে এক সময় ওটা সেরে গেল, আর ওইটার দিন হলো না। এইভাবেই দিন যাচ্ছিল। পরের দিন সকালবেলা দেখি যে দুই কাঁধে আমার কয়েকটা মানে দাগ পড়েছে। দাগগুলো এরকম যে
রক্ত বের হচ্ছে না, আবার অতটা দেখা যাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে না, এরকম দীর্ঘদিন ভাবে রয়ে যাচ্ছে। তেমন করে আরেকটা দিন হচ্ছে সোমবার দিনটা ছিল, তো 12টার উপরেই হবে সময়টা। তো আমি ঘুম মানে ঘুম আসিও না এবং ঘুম আসবো এরকম সময়ে, তো যে কোনো একটা সাউন্ডে আমার ঘুম ভেঙে গেছে। তো আমি ঘুম ভেঙে সাথে সাথে যাওয়ার পর আমার বালিশের পেছনে হচ্ছে আমার ডোর, আমার রুম। হুম। তো আমি পিছন দিকে তাকিয়ে দেখি যে একটা মানুষের হাতের কবজি যদি তার ওই রুমের লক খোলার চেষ্টা করে, সেম ওই রকম ভাবে মানে লক টানাটানি করতেছে, খুলতেছে আচ্ছা, এবং অনেক সাউন্ড নিয়ে খুলতে মানে চেষ্টা করতেছে রাস্তার ভাই, মানে শক্তি একদম স্পষ্ট আমার এখনো মনে আছে ভাই। একটা মানুষের হাতের কবজি যদি দিয়ে এরকম বেগানো থাকে, সে যেরকম লক খোলানোর চেষ্টা করে, সেম ওই রকম ভাবে আমার লক খোলা। আমি তো ভয় পেয়ে সাথে সাথে আমি পিছনে চলে যাই। বলতেছিলাম যে কে এরকম করতেছেন কেন, কে মজা করতেছেন নাকি। দেন কিছুক্ষণ পর ওটা ভ্যানিশ হয়ে গেল। তারপর হুজুরের স্বর্ণাপন্ন হলাম, হুজুরের পানি টানি খেলাম, আল্লাহর মতে ঠিকঠাক আছি। প্রায় প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবারই আমি এই জিনিসটাকে দেখতে পারি। আর মজার একটা বিষয় কথা বলতেছি এখানে রাসেল ভাই, এটা ছিল কত 2017 দিকে, যখন খুব বেশি মাখামাখি হয়ে গেছিলাম আমরা খুব কথাবার্তা বলতাম, যে খুব কথা বলতে মানে প্রতি রাত্রে আমরা 12টার পরে কথা বলতাম, আসতোই এসে আমরা কথাবার্তা বলতাম। তো একদিন দেখলাম যে আমাকে বললো যে আপনার জন্য আজকে আমি একটা জিনিস নিয়েছি। তো হ্যাঁ, আমি কোনো মুখে কথা বলতাম না, আমি একদম বোবার মতো ধরা অবস্থায় ছিল, আমার হাত পা কাজ করতো না। জাস্ট আমরা বলি না যে মনে মনে কথা বলা, সেম ওই রকম ভাবে মনে মনে কথা বলতেছিলাম। তো আমি বলতেছিলাম যে কি নিয়ে আসছেন দেখেন। তো আমার একদম সুন্দর করে তার 2 হাত বাড়িয়ে কাঁসার একটা বাটিতে পায়েস রান্না করে নিয়ে আসছি। যদি কোনো খারাপ বা পচা দুর্গন্ধ কোনো স্তূপের মধ্যে ওই পাশের বাটি রাখা হতো, তাহলে সে চোখ জুবে ওই পাশের বাটি খুঁজে নিবে, এত সুগন্ধ ছিল ওই পায়েসটা। তো তারপরে আমি বললাম যে আপনি কি চান, এখানে কেন আসেন রোজ, এরকম ভাবে কতদিন চলবো। তো তিনি আমাকে বলে আপনি সাহস ফিরে আমাকে স্পর্শ করুন, আমাকে ছুঁয়ে ফেলুন, আমি অভিশপ্ত হয়ে যাবো আর আমি আমার দেশে ফিরে যেতে পারবো না, আমি আপনার এখানে থেকে যাব। কিন্তু কখনো সাহসও করিনি বা ওই চিন্তা ভাবনা করিনি। এটি ছিল আমার প্রথম ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে আবার যদি সময় থেকে ফিরে আসবো, আমরা একটা ছোট্ট অডিও ক্লিপ শুনে আসি সেই ফাঁকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। স্টে টিউন টু রেডিও ফুডকিট এফএম অ্যান্ড ডু ফুডতে। হ্যালো এভরিওয়ান, আমি অন্তু, বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়ছি। স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব হলো না, কারণ আমি বর্তমানে ইন্টার্নের জন্য ঢাকার বাইরে আছি। আজকে আমি আমার জীবনের একটা ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি ঝিনাইদহ জেলার কোনো একটা কলোনি। তো ঘটনার শুরু 2010 সালে জুলাই অথবা আগস্ট মাসে। আমি আমার পরিবার সহ ওই একটা বাসায় থাকতাম কলোনিতে। কলোনিটা বেশ বড় এবং আমাদের যে বাসাটা ছিল এটাও বেশ বড় বাউন্ডারি করা বাংলো বাসা, চারদিকে কিছু ছোট ছোট ঝোপ জঙ্গল। ঘটনার শুরু যেদিন, সেই দিন রাত 11টা বাজে সম্ভবত। আমি পড়ার টেবিলেই ছিলাম, রাত জেগে পড়া হতো। আমার পড়ার ঘরটা একটু আলাদাই ছিল, ওখানে আমি একটু রাত জেগেই পড়াশোনা করতাম, পড়ার প্রচুর চাপ থাকতো বিভিন্ন কারণে। তো একদিন হঠাৎ করে খেয়াল করলাম যে আমার ঘরের পিছনে কেউ হাঁটার শব্দ, ক্রমাগত হাঁটার শব্দ। প্রথম 2-1 দিন আমি খুব একটা পাত্তা না দিলেও পরবর্তীতে বোঝা গেল যে কেউ কন্টিনিউয়াসলি রাত্রবেলায় আমার পড়ার ঘরের পিছনে হাঁটে। আমি প্রথমে একটু চিন্তিত হলাম যে এটা কি নাইট গার্ডের কাজ নাকি। তো পরক্ষণেই বুঝলাম যে নাইট গার্ড তো আর যাই হোক আমাদের বাউন্ডারির ভিতরে এসে হাঁটবে না। তো যাই হোক, আমি একটু চিন্তিত ছিলাম, কারণ কলোনিটা বেশ পুরনো এবং কলোনিতে কিছু ঘটনাও ঘটেছে। 1971 সালে শোনা যায় যে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বেশ কয়েকজন মানুষ এখানে খুন হয়েছিল এবং বেশ কয়েকজনকে জবাই করে হত্যা করা হয়েছিল। এবং সেই বাসাটা ছিল আমাদের সামনে একটা বাসা। তো বাসায় লোকজনকে বললাম, আমাকে বললো যে রাত্রে ঠিক মতো ঘুম হচ্ছে না, ভালো করে ঘুমা, ইত্যাদি ইত্যাদি, পড়াশোনা কমা, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এইভাবেই দিন চলতে থাকলো। কিছুদিন পর থেকে শুরু হলো আরেক উপদ্রব। রাত্রেবেলায় কন্টিনিউয়াসলি আমার ঘরের দরজায় কেউ নক করতেছে, জোরে জোরে ধাক্কা দিচ্ছে, বারবার ধাক্কা দিচ্ছে। একটু পর পরে আমি উঠে গিয়ে দেখতেছি কিন্তু কেউ নাই। এখন কোনো মানুষের পক্ষে বারবার গভীর রাতে আমার
ঘরের দরজায় ধাক্কা দেয়া এটা মোটামুটি সম্ভব না। আর কুকুর বেড়ানোর পক্ষেও তো নাই। তবে এর মধ্যে আমি বেশ কয়েকবার আমার রুমে বারান্দায় একটা ছায়া দেখতে পাই, আর একটা বানর গোছের বা হনুমান গোছের। তো আমি প্রথমে ভাবছিলাম যে এখানে মাঝে মাঝে হনুমান চলে আসতো, ফলটল খেয়ে আবার চলে যেত, এরা কেউ নাকি। তো যাই হোক, আমাকে বাসায় বারবার বললাম, কিন্তু বাসার কেউ খুব একটা মানতে চাইলো না ব্যাপারটাকে। তো ঠিক আছে, চলতেছে। এর মধ্যে 2011 সালে বাসাটা পরিবর্তন হলো, আমরা আরেকটা বাসায় চলে আসলাম। বাসাটা কলোনির একদম শেষ কোনায়, বেশ বড় বাসা, আগেকার চেয়েও বেশ বড়। এরপর এটাই কলোনির শেষ সীমা, এরপরে বিশাল মাঠ। তো সবকিছু ঠিক মতোই চলছিল। এর মধ্যে এসএসসি পরীক্ষা হলো, আমার রেজাল্ট হলো, কলেজে ভর্তি হলাম। তারপরে আবার শুরু হলো আরেক ঘটনা। 2012 সাল, সম্ভবত আগস্ট মাস অথবা সেপ্টেম্বর, বেশ রাত হয়ে গেছে, আমি পড়ার টেবিলেই পড়ছি। এমন সময় হঠাৎ করে দেখি কে আমার নাম ধরে ডাকছে বারবার, অন্তু, এই অন্তু, অনেকটা এরকম। তো আমি প্রথমে ভাবলাম যে কি ব্যাপার, নাইট গার্ডরা কেউ আমার নাম ধরে রাখছে কিনা। কারণ ওখানে আমরা একটা লম্বা সময় পার করেছি, প্রায় 10 থেকে 12 বছর, যার ফলে এলাকার সবাইকেই আমার পরিচিত ছিল। কিন্তু বেরিয়ে এসে দেখি কেউ নাই। আমি ভাবলাম যে কি ব্যাপার, হ্যালুসিনেশন কিছু একটা হতে পারে। তো একটু পরে আবারটা আমার নাম ধরে, এবার আমি বেরোয় আসলাম, এসে দেখি কেউ নেই। কিন্তু হঠাৎ করে আমি যেটা ব্যাপারটা নোটিশ করলাম, আমার বাসার লোকজনও এসে উপস্থিত, যে কি রে এত রাত্রে তোকে কে নাম ধরে রাখ। আমি বুঝলাম ব্যাপারটা হ্যালুসিনেশন না। আর রাত্র 11টা বা 12টার সময় এখানে নাইট গার্ডরা ছাড়া কেউ থাকে না, বা কোনো আমার বন্ধু বা কোনো বাচ্চার পক্ষে সম্ভব নাই রাত্রবেলায় এই প্রান্তে এসে আমাকে ডেকে আমার সাথে মজা করা। তো যাই হোক, চলতে থাকলো দিনটা। এর মধ্যে হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করতে থাকলাম, যে ভবিষ্যতের আন্দাজটা আমি অনেকটা পেয়ে যাই। যেমন আমার ইন্টারের রেজাল্ট কিরকম হতে পারে, অ্যাডমিশন কিরকম হতে পারে, কার কিরকম হতে পারে, আমি কোথায় চান্স পেতে পারি। ইনফ্যাক্ট মজার ব্যাপারটা হলো, আমি এখন যেখানে পড়ছি এখানে আমি চান্স পাবো, এই ব্যাপারটা আমি জানতে পেরেছিলাম 2012 সালে, অথচ আমি অ্যাডমিশন টেস্ট দিয়েছি 2015 সালে। তো অদ্ভুতভাবে এই ঘটনাগুলো ঘটতে থাকলো। তো এভাবে চলতে থাকলো দিনগুলো। অ্যাডমিশন টেস্ট হলো, ঢাকায় আসলাম, ভর্তি হলাম। একদিন এই ব্যাপারটা পরিষ্কার করে বাসায় বললো যে আমি তো অনেকটা জানতে পেরেছিলাম এই ব্যাপার। তো বাসায় প্রচন্ড রাগারাগি, বাবা খুব রাগ করে গেছে যে তুই আগে আমাকে বলিসনি কেন, এগুলা কি করেছি, বা এগুলা নিয়ে এত চিন্তা করিস, সেই হ্যান তেন এগুলা কথাবার্তা। তো এরপরে মূল ব্যাপারটা বাবা বা দাদি অনেক আগের থেকেই জানতো, বা মাও জানতো, কিন্তু আমার সাথে কোনোদিন শেয়ার করতে চাইতো না। পরে ওই দিন রাগারাগির পরে রাত্রেবেলায় আমি মোটামুটি শুনলাম যে আমরা যেই বাসাতে প্রথম থাকতাম কলোনির ভিতরে, ওই বাসাটায় আমরা আসার আগে থাকতেন দুজন মৌলবি, আমার বাবার কলিগ, তার সাথে বেশ ভালো একজন বন্ধু, আমরা ওনাকে চাচা বলি। তো উনি আমার পরিবারকে, অর্থাৎ মা, বাবা, দাদি, ইনাদেরকে একটু সচেতন করে গিয়েছিলেন যে এই বাসায় একটা জিন বা এই গোছের কিছু একটা আছে, যে কন্টিনিউয়াসলি এখানে থাকতেছে একটা লম্বা সময় ধরে, কিন্তু ও কখনো তোমার কিছু করবে না, বা কোনো ক্ষতি করবে না। তোমরা এটাকে নাড়াচাড়া করার চেষ্টা করো না। কারণ আমার দাদি প্রথমে বাসায় এসেই বেশ কয়েকবার এই হাঁটার শব্দটা পেয়েছেন, অনেকটাই বুর্জটা পরে কেউ হাঁটতেছে এই শব্দটা পেয়েছেন। এই পরিপ্রেক্ষিতে উনি জিজ্ঞেস করেছিলেন। তো তখন এই কথাটা মৌলবি সাহেব বলে গেছিলেন। আর এছাড়া আমার পূর্বপুরুষের অনেকেই মসজিদে ইমামতি করেছেন। তো স্বাভাবিকভাবেই কিছু জিন তাদের বশে ছিল, যতটুকু আমি জানতে পেরেছি। তো এইভাবেই চলছে দিনকাল। হঠাৎ নতুন নতুন সমস্যা আসে। একটু নির্ভয় স্বভাবের আমি, এর ফলে অনেক ক্ষেত্রে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। বেশ অ্যাগ্রেসিভ ঘটনা কিছু আরও ঘটেছে আমার জীবনে পরবর্তীতে, ইনশাল্লাহ আপনাদের জানাবো। ধন্যবাদ। শুনছিলাম একটা ঘটনা, ঘড়িতে সময় রাত 1:34। শুনছেন রেডিও ফুর্তির এফএম, আমি রাতেল আছির সাথে, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের অতিথিরা। এবং লাস্ট আপনার কাছে একটা ছোট্ট ঘটনা শুনে আজকে শেষ করব আমাদের আজকের ভূত এফএম।
তার আগে আবার একটা ছোট্ট বিরতি নিতে হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের একটা ঘটনা কিন্তু এখনো বাকি থাকলো, সুতরাং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তারপরে আমরা আবারও আপনাদের মানে সেই ঘটনাটা শুনিয়ে তারপরে বিদায় নেবো এবং তার সাথে কিছু ফেসবুকের আপনাদের লেখাপড়ারও ইচ্ছা আছে। আমাদের সঙ্গে থাকুন। স্টেশন ফেরি করতে ফ্যামিলিও পড়তে। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 1:35। আমি রাস্তাতে আমার সাথে রয়েছেন আমাদের শেষ অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। লিসনার, আমিও আবারও বলছি, জি। এখন আমি যে ঘটনাটা বলছি এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলা সাটুয়া থানার একটা ঘটনা। 2005 কিংবা 4-এর এই ঘটনাটা বলছি। ঘটনাটা ঘটেছিল মূলত একটা উৎসব, একটা পিসাব বাড়ি কেন্দ্র করে। তো সমাবেশীর সাথে খেলাধুলা করতে গিয়ে তো যে বাসায় গিয়েছিল একটা ছেলে, তার নাম ছিল জাহাঙ্গীর। তো জাহাঙ্গীর সহপাঠীর সাথে খেলতে গিয়েছিল, মজার বিষয়। তো যাই হোক, তার বাসায় পরের দিন শুনতে পারে যে বেশ কিছু সংখ্যক টাকা হারানো গেছে, আর সেই টাকা হারানোর দায় বা চুরির দায় ওই জাহাঙ্গীরকে পড়ে। তো তখন খুব এত আধুনিকতার যুগ ছিল না, খুব গভীরভাবে তখন ওই এলাকাটা ছিল, আমাদের ওই এলাকা। তো যাই হোক, তার একটা পীরের বা একটা ফকিরের সন্ধান নেই। তো তা ফকির বলে যে এ তো খুব একটা বড় ব্যাপার, এখন কার নাম হয় ভুলে তখন আমি এতে ফেসে যাই। বরং এক কাজ করুন, যে শ্মশানে যে শনিবার অথবা মঙ্গলবার যে মানুষ পোড়ানো হয়, তাদের মানুষ পোড়ানোর সময় তাদের নাভিতে এক ধরনের কয়েন বা পয়সা জাতীয় কিছু দেওয়া হয়। তো এটা পোড়ানো হয় না, তো এটা যদি আনতে পারেন তো ওই পয়সাকে যা বলা হবে বা কয়েনকে যা বলা হবে তাই শুনবে, আর কে টাকা নিচ্ছে বা কে চুরি করছে মূলত এটা বোঝা যাবে। তো যে কথা সেই কাজ। তো জাহাঙ্গীরের বাবা, জাহাঙ্গীরের চাচা, জাহাঙ্গীরের ফুপু এরকম মঙ্গলবার এক রাতে তারা রওনা হয় তাদের ওই উদ্দেশ্যে। তো বেশ কিছু সংখ্যক যার পরে তো যখন প্রায় শ্মশানে কাছাকাছি যাবে, তখনই জাহাঙ্গীর শুনতে পেল যে পিছন থেকে ওর বাবা, মা ওইরকম নানা রকম নাম ধরে তাকে ডাকতেছে। প্লাস হলো কান্নার আওয়াজ, মহিলা কান্নার আওয়াজ, কখনো পুরুষের কান্নার আওয়াজ। তো সবই কোনো কান দিতে আগে পেরে না বলে দিচ্ছিল যে যাই হয়ে যাক, আশেপাশে কোনো দিকে তাকানো যাবে না। কিন্তু অত কষ্টের পরও তাদের ওই উদ্দেশ্য সফল হয় না, তারা কোনো ওই পয়সা বা কয়েন কোনো কিছুই পায় না। তো তারা ব্যাক করে চলে আসে। তো চলে আসার পথে জাহাঙ্গীর দেখতে পায় যে তার চোখের সামনে এতটা অন্ধকার ছিল, ওই অন্ধকারের মধ্যে সে দেখতে পায় যে তার চোখের সামনে একটা বিড়াল যাচ্ছিল। যদি কোনো রাগান্বিত মানুষ কোনো রেগে থাকে মানুষের প্রতি, তিনি যেভাবে তার দিকে তাকিয়ে চলে যায়, সেম ওইভাবে ওই বিড়ালটা তাকিয়ে যাচ্ছিল। এবং তার বিড়ালের চোখ দুটো ছিল একদম লাল টকটকের মতো, আর তার পাশ দিয়ে যাচ্ছিল একটা সাদা কাপড়ের কাপড়। সেটা দেখে আর তার সাহসিক রাখতে পারেনি, সে প্রচুর ভয় পায়। এমন সময় সে লক্ষ্য করে যে তার যে পরিবার আসছিল তারা অলরেডি চলে গেছে। তো এরকম 10 বছর সে চলতে থাকে, রোডে উঠে। এক সময় সে দেখতে পায় যে রোড ছিল যেখানে, ওইখানে বিশাল বড় এক দানবের মতো একটা অবয়ব দাঁড়িয়ে আছে, দুই রাস্তা এক পাশে এক পা দিয়ে। তো ওই দানব বলতেছিল যে তুই যে আমার বুকের উপর দিয়ে পারি আসলি, এখন যদি তোর বুকের উপর আমি পাড়া দিই তাহলে কি করবি? তো যাই হোক, সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে। তো এরকম অনেক বাসায় বলে এই বিষয়ে আমার সাথে হয়েছে, কোনো ফকিরি কাজ করতে পারে না। এট লাস্ট এক ফকিরের শরণাপন্ন হয়, তারপরও কোনো কাজ হতে পারে না। তো ফকিরকে বলে যে ও আমার বুকের মধ্যে পারে এসছে, মানুষ জাতি হয়ে দিন জাতির পারে এসছে, ওর কত সাহস, এটা আমি দেখেছি রমু, আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো এই ফকির চলে যাওয়ার সাথে সাথে তো যদি আমরা অনেকগুলো পাঠ করি নিয়ে যদি একসাথে ভাঙা শুরু করি, যেরকম মরমর করে সাউন্ড হতে থাকে, সেম ওইভাবে মরমর করে সাউন্ড হয় জাহাঙ্গীরের সুর থেকে। জাহাঙ্গীর বলে যে আমার ডান হাত বা আমার বুকের এই পাঁজর বা আমার পা এরকম ভাবে ভেঙে যাচ্ছে। তো তার চোখ আর নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। এমন সময় হঠাৎ করে সে মারা যায়। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই লিখছেন এবং এই মুহূর্তে তারা অনেকেই ফেসবুকে আছেন এবং আমি সেরকম কিছু নাম পড়তে চাই। এমডি আল আমিন ইসলাম আমাদের সঙ্গে আছেন, এমডি জাকির হোসেন আমাদের সঙ্গে আছেন, তানভীর আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জান্নাতুল জাহিব মৌ আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, নাজমুল হাসান খান আছেন, আহমেদ বিন কামরুল, তৌফিক রায়হান আমাদের সঙ্গে আছেন প্রিন্স নজরুল, এস এম তৌকির আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে ফেসবুকে আছেন। আমি যেখান থেকে পড়ছি সেটা হচ্ছে www.facebook.com/radio.purti এবং সেখান থেকে আমি পড়ছি আপনাদের মেসেজগুলো। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তারা ইসলাম আছেন আমাদের সঙ্গে,
দেখতে পাচ্ছি। এছাড়াও আব্দুল সালাম সৌরভ আছেন, উত্তম বিশ্বাস, ফাহিম জুবায়ের আমাদের সঙ্গে আছেন, এসকে নাইমুর রিফাত, নীল আকাশের তারা, রায়হান নিশো, ফাহিম আমাদের সঙ্গে আছেন, আব্দুল্লাহ আল নোমান আছেন আমাদের সঙ্গে, সৌভিক মন্ডল, রুবায়ত হোসেন অভি, আরবি পিলা সহ আরো অনেকে এই পেজটিতে। এছাড়াও যে ভূত এফএমের যে পেজটা, সেখানে অনেকে মেসেজ পাঠিয়েছেন আমাকে। ম্যাক্স তেজান আমাদের সঙ্গে আছেন, এমডি ইকরামুল আমাকে মেসেজ পাঠিয়েছেন, আছেন এইচকে তুষার, ইবান, জাহির হোসেন আমাদের সঙ্গে আছেন, সিরাজুল ইমরান আছেন আমাদের সঙ্গে, অনিক খান আছেন, এছাড়াও তানভীর, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি আরডিএক্স আবির আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এছাড়াও আয়াত, রিপন, রিদি আমাদের সঙ্গে আছেন, বিশাল কর্মকার, অচেনা মন, অরণ্য সাগর আমাদের সঙ্গে আছেন, ইহান আহমেদ, আজম আমাদের সঙ্গে আছেন, আজম আলী সুহান আছেন আমাদের সঙ্গে, মামুন হোসাইন, শিমুল পারভেজ সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের টুইটার পেজেও দেখতে পাচ্ছি, কলকাতা থেকে পড়তে পারলাম না, চলে গেল রাজ, আচ্ছা বাইজিৎ আমাদের সাথে একসাথে অনেকগুলো লিখেছেন। আমাদের সাথে আছে নীরব আহমেদ, 2012 থেকে তিনি শুনছেন ভূত আজম, সেটা জানিয়েছেন টুইটারে। আমাদের সঙ্গে আছেন রিফাত, আছেন আমাদের সঙ্গে আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আমাদের সাথে। এবং এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে অ্যাপ দিয়ে শুনছেন রাজ, যেটা তিনি লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং এখন এতক্ষণ পর্যন্ত ছিলেন এবং পুরোটা সময় আমাদের ভূত এফএমের বিভিন্ন কথা বলে বা লিখে আমাদেরকে উৎসাহিত করলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমরা এখানেই বিদায় নিতে চাই এবং আমরা ফিরে আসবো আবার আগামী শুক্রবার। এবং আগামী শুক্রবার একটা স্পেশাল ব্যাপার, সেটা হচ্ছে যে আগামী শুক্রবার 13 তারিখ, অর্থাৎ মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং আমরা প্রতি 13 তারিখে আবার হচ্ছে ভূত এফএমের দিন। তো 2 মিনিট আমরা শুরু করেছিলাম 13 তারিখে। তো যাই হোক, আমরা আজকের মতো বিদায় নেবো, কিন্তু ফিরে আসবো আগামী সপ্তাহে নতুন অতিথি নিয়ে। যারা আপনারা লিখতে চান তারা আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখুন বা নোট করে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofutbi.fm, which is BHWTFM@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনাটি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো টাটা।